এই যে শুনছো? হুম, তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। তুই তুই এখানে কেন এসেছিস? আমার তেমন কথা বলার শক্তি নেই, তবুও বললাম, আমি এখানে আসবো না তো কোথায় যাব? সেটা আমি কিভাবে বলবো? যখন মীরার সাথে কাজটা করতে গিয়েছিলি তখন মনে ছিল না? কি করেছি মীরার সাথে? আমার খালামণি আরো রেগে গিয়ে বলা শুরু করলো। কি করেছিস মানে? তুই যে মীরাকে নষ্ট করার চেষ্টা করেছিস সেটা কি? কথাটা শুনেই আমার মাথা যেন ঘুরে গেল। মনে মনে ভাবতে লাগলাম, এরা পাগল হয়ে গেছে নাকি, যে আমি মীরাকে নষ্ট করতে যাব কেন? নাকি এটা মীরার কোনো প্ল্যান? তুমি কি বলছো? আমি ওকে এসব কেন করতে যাব? উল্টে মীরাই তো আমাকে আঘাত করেছে। মীরা নিজের ইজ্জত বাঁচানোর জন্যই এই রকম করেছে। আমি কিছু বলতে যাব, কিন্তু মাথা ব্যথার কারণে আর কিছুই বলতে পারলাম না। তখন ভেতর থেকে আমার খালু বলল, ওর সাথে এত কথা বলছো কেন? ওইখানে ওর জামা কাপড় ব্যাগ রাখা আছে, সেগুলোকে দিয়ে ওইখান থেকে চলে যেতে বলো। আমার খালামণি ভেতরে গিয়ে জামা কাপড়ের ব্যাগটা নিয়ে এসে আমার দিকে ছড়িয়ে দিয়ে বলল, এখানে তোর সব জামা কাপড় আছে, তুই আমাদের সামনে থেকে চলে যা, আমরা তোর মুখটাও দেখতে চাই না। আমার মাথা ব্যথা করছে অনেক। তবু খালামণিকে বললাম, তোমরা আমাকে তাড়িয়ে দিলে আমি কোথায় যাব? খালামণি আরও কিছু বলতে যাবে, এমন সময় আমার খালু এসে আমার কলার ধরে আমাকে বাসার বাইরে রাস্তায় ফেলে দিয়ে তারপর আবারও বলল, আজকের পর থেকে এই বাসার আশেপাশে তোকে যেন না দেখি। এবং বলছিস না কি করেছিস, জানিস না? তাহলে শোন, বিরাকে তুই নষ্ট করে চেয়েছিস, সেটা ভুলে গিয়েছিস? জন্ম নির্ধারকের ওষুধ দিয়ে বলেছি এসব খেয়ে করলে কিছুই হবে না। তাতে সে রাজি হয়নি দেখে ওর সাথে জোর করতে গিয়েছিলে। নিজের ইজ্জত রক্ষা করার জন্য তোকে আঘাত করেছে। এসব কথা কি ভুলে গিয়েছিস? এরকম যত কথা শুনছি তত অবাক হচ্ছি। মীরা বলেছিল আমার উপর এমন অপবাদ দেবে যেটাতে হাজার সত্য বললেও কাজ হবে না। এখন বুঝতে পারছি কিসের অপবাদ ছিল এটা। সবগুলো মীরা সাজানো নাটক। রাস্তার মাঝে বসে এসব চিন্তা করছি, কি বলবো কিছুই ভেবে পাচ্ছি না। আজকের পর থেকে তোকে এইখানে যেন না দেখি, দেখতে পেলে আবার পুলিশে ধরিয়ে দিব। আমার খালু কথাগুলো বলে বাসার ভেতর চলে গেল। বাসার সামনে রাস্তায় বসে নিজের চোখের জল ফেলছি। জামা কাপড়ের ব্যাগটা হাতে নিয়ে হাঁটতে শুরু করলাম। মনে মনে বলতে লাগলাম, আমি হাজার বললেও তারা আমাকে বিশ্বাস করবে না, কারণ মীরা যেটা বলে তারা সেই কথাগুলোই বিশ্বাস করে। আমার কথার কোনো মূল্য তাদের কাছে পাবো না। এর চেয়ে আমি তাদের কাছ থেকে দূরে কোথাও চলে যাব এবং মীরার বিচার আল্লাহর উপরই ছেড়ে দিলাম। তিনি সব জানেন, তিনি মীরাকে কঠিন শাস্তি দেবে। এসব ভাবতে ভাবতে অনেক পথ চলে এসেছি। মাথার ব্যথাটা আস্তে আস্তে বাড়ছে। জামা কাপড় আর ব্যাগটা নিয়ে যাওয়ার শক্তিও পাচ্ছি না। পাশে একটা ফাঁকা বেঞ্চে চোখ পড়ল। ব্যাগটা হাতে নিয়ে সেখানে বসে পড়লাম। বসে বসে ভাবতে লাগলাম, আমি কোথায় যাব? আগে যেখানে থাকতাম সেখান থেকে তো বের করে দিয়েছে। পকেটে কোনো টাকাও নেই। টাকা থাকলে আপাতত একটা ব্যবস্থা করে নিতাম, কিন্তু সেটাও হবে না। কোনো টিউশনের মাসও হয়নি, যার জন্য কেউ টাকাও দেবে না। এতদিন খালুর কাছে থাকতাম, টাকা নিয়ে তেমন সমস্যা হতো না। কিন্তু এখন কোথায় থাকবো? নিজের থাকার জায়গা নিজেই খুঁজে বের করতে হবে। কথাগুলো ভাবছি, চোখে জল ফেলছি। হঠাৎ করে ব্যাগের পকেট থেকে মেসেজের আওয়াজ এলো। তাই ব্যাগের পকেট খুলে দেখি ভেতরে আমার বাটন ফোনটা পড়ে আছে এবং সেটাতে মীরার নাম্বার থেকে কয়েকটা মেসেজ এসছে। ফোনটা হাতে নিয়ে মেসেজগুলো দেখতে লাগলাম। মীরা যে মেসেজগুলো লিখেছে সেগুলো হলো, তোকে বলেছিলাম না তোর উপর এমন অপবাদ দিব যার জন্য তোর কথা কেউ বিশ্বাস করতে চাইবে না। এখন দেখ কি অবস্থা হয়েছে। বারবার বলেছিলাম আমার এবং আকাশের মাঝে না আসতে, কিন্তু তুই আমার কথাই শুনলি না। এবার বোঝ কেমন লাগে। মেসেজ পড়ে আমার ঠোঁটের কোণে হাসি ফুটে গেল। এত কষ্টের মাঝে কেন হাসি পাচ্ছে সেটাই বুঝতে পারছি না। যেহেতু মীরা মেসেজ দিয়েছে তাই এই কথার রিপ্লাই আমি লিখলাম, চিন্তা করিস না, আল্লাহর বিচার করবে এবং আমি তোর আসল রূপ বের করব। তখন সবাই দেখবে কে খারাপ আর কে ভালো। মেসেজটা পাঠিয়ে দিয়ে ফোনটা অফ করলাম। আপনারা হয়তো বা কিছুই বুঝতে পারছেন না, তাই না? তাহলে চলুন ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। একদিন মীরা একটা ছেলের সাথে চৌরাস্তার বড় ফার্মেসির দোকান থেকে জন্ম নিরোধক ইঞ্জেকশন নিয়ে ফার্মেসির বাইরে রাস্তায় এসে দাঁড়ালো। ছেলেটি হাতে তার ছোট্ট কাগজে মোড়ানো ওষুধগুলো মীরার হাতে দিয়ে বলল, মীরা, এই ওষুধগুলো বাসায় গিয়ে খেয়ে নিও, আর কোনো সমস্যা হবে না। মীরা কাগজটা হাতে নিল। ভেতরে কি আছে সেটা না দেখেই ব্যাগে রেখে দিয়ে বলল, এর ভেতরে কিসের ওষুধ আছে?
জন্ম নিরোধক কিছু ওষুধ আছে যেগুলো খেলে আর কোনো সমস্যা হবে না। মীরা কিছুটা চিন্তিত। আকাশ, আমার অনেক চিন্তা হচ্ছে। আমি যদি প্রেগনেন্ট হয়ে যাই তাহলে কি হবে? মীরা, এত চিন্তা করছো কেন? তোমাকে জন্ম নিরোধক ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, এতে আর কোনো সমস্যা হবে না। এবং এটা তো আর প্রথম না, এর আগেও তো আমাদের সাথে অনেকবার হয়েছে, তখন তো কিছু হয়নি, এবারও কিছু হবে না। ঠিক আছে, তবে কথা দাও, আমি যদি প্রেগনেন্ট হয়ে যাই তাহলে তুমি আমাকে বিয়ে করবে? আকাশ মীরা ডান হাত শক্ত করে ধরে বলতে লাগলো, আমি তোমাকে বলেছিলাম চাকরি পেলেই তোমাকে বিয়ে করব, এই কথা বলার পরও তুমি চিন্তা করো কেন? জানি না, তুমি বারবার বলার পরও আমার শুধু চিন্তা হয়। এরপর থেকে আর চিন্তা করবে না, সবসময় আমার উপরে ভরসা রাখবে, ওকে? মীরা মুচকে একটা হাসি দিল। আকাশ একটা রিক্সা ডাকলো, তারপর দুজনে রিক্সা উঠে চলে গেল। তারা চলে যেতে রাস্তায় জ্যাম লেগে গেল। সেই জ্যামের অপর পাশে আমি দাঁড়িয়েছিলাম। মীরা আমার খালাতো বোন। আমি মীরাকে অন্য ছেলের সাথে দেখতে পেয়ে আমি সেখানে দাঁড়িয়ে যাই। মীরা কি করছিল সেটা আমি শুরু থেকেই দেখেছি। এই বিষয়ে আমার অনেক আগে থেকে সন্দেহ ছিল, কিন্তু আজকে অনেক পরিষ্কার হয়ে গেল। মীরা এবং আকাশ অনেকটা পথ চলে গেছে। তাই আমি রাস্তা পার হয়ে ফার্মেসি দোকানে প্রবেশ করতেই দোকানের একজন কর্মচারী এসে বলল, হ্যাঁ ভাইয়া, বলুন কি লাগবে? আমি পকেট থেকে ফোনটা বের করলাম। গ্যালারিতে গিয়ে মীরার ছবি বের করে কর্মীকে দেখিয়ে বললাম, মেয়েটাকে ভালো করে দেখুন, আমি এখানে এর বিষয়ে কিছু জানতে এসেছি। একটু আগে একটা ছেলের সঙ্গে এখানে এসেছিল। এখন আপনি কি বলতে পারবেন কেন এসেছিল? দোকানের কর্মীটা সন্দেহ চোখে আমার দিকে একবার তাকিয়ে আবার ছবির দিকে মন দিল। কিছুক্ষণ চুপ থেকে বলা শুরু করলো, আপনি মেয়েটার কি হন, তার ব্যাপারে জানতে এসেছেন? আমি ওর ভাই। এবার বলুন কেন এসেছিল? যেহেতু ভাই হন তাই বলছি, মেয়েটা কয়েকদিন পর পর ছেলেটার সাথে এখানে আসে। কিসের জন্য আসে? এবং আমি রাস্তার ওপাশ থেকে দেখলাম সে ইঞ্জেকশন নিচ্ছে, সেটা কিসের একটু বলুন তো। মেয়েটা আজকে জন্ম নিরোধক ইঞ্জেকশন নিতে এসেছিল, তার সাথে কয়েকটা ঔষধ। এসব কথাগুলো শুনে আমি অনেক অবাক হয়ে যাই। কর্মী ভুল বলছে না তো আবার? কাজের চাপে অনেক সময় ভুল বলে দেয়। তাই নিশ্চিত হওয়ার জন্য মীরা ছবিটা আবারও দেখালাম। তারপর বললাম, আপনি কি নিশ্চিত এই মেয়েটা ইঞ্জেকশন নিয়েছে? হ্যাঁ ভাই, এই মেয়েটাই। আমি আর কিছু বলার মতো ভাষা খুঁজে পেলাম না। দোকানের কর্মীকে কিছু না বলে বের হয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে পাশের দিকে যেতে লাগলাম। রাস্তা দিয়ে হাঁটছি আর মনে মনে বলছি, ভাগ্য ভালো আজকে টিউশনি করে দেরিতে ফিরেছিলাম, না হলে মীরার আসল চেহারা আর কখনোই দেখতে পেতাম না। আজকে গিয়ে মীরাকে বোঝাতে হবে সেরকম খারাপ কাজ কেন করলো। এসব ভাইরাল হলে সমাজে আর কারো সামনে মুখ দেখাতে পারবে না। সে কি সেটা কি কখনো ভেবেছে? তার সাথে এটাও জানতে হবে ওই ছেলেটা কে, যে ওর সাথে ফার্মেসিতে এসেছিল। আজকে বাসায় গিয়ে সব সত্য বের করব। এসব ভাবতে ভাবতে বাসার দিকে হেঁটে যাচ্ছি। এসব ভাবছি আর বাসার দিকে হেঁটে যাচ্ছি। আমার নাম সাজ্জাদ। আপন বলতে আমার কেউ নেই। ছোট থেকে খালার বাসায় বড় হয়েছি। অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করি। আর মীরার যে ঘটনা বললাম, সে হলো আমার খালাতো বোন। মীরার সাথে যে ছেলেটা ছিল সে হলো মীরার বয়ফ্রেন্ড। বাকিগুলো গল্পের ভেতর থেকে আস্তে আস্তে জানতে পারবেন। আমি বাসার সামনে এসে দেখতে পেলাম মীরা ওই রুমের বেলকনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। মীরা আমাকে দেখা মাত্রই কল কেটে দিয়ে রুমের ভেতর প্রবেশ করলো। বিষয়টা আমি অনেক আগে থেকে খেয়াল করেছি, কিন্তু কিছু বলিনি। আমি বাসার ভেতর প্রবেশ করে কলিং বেল বাজালাম। একটু পর মীরার আম্মু মানে খালামণি দরজা খুলে দিল। আমি বাসার ভেতরে প্রবেশ করেই মীরার রুমে চলে গেলাম। মীরা বিছানায় চোখ বন্ধ করে শুয়েছিল। খাটের একপাশে বসার চেয়ার ছিল, সেখানে গিয়ে বসতে বসতে আমি মীরাকে বললাম, মীরা, ঘুমিয়ে গেছিস নাকি? আমার কণ্ঠ শুনে মীরার চোখ খুলে কিছুটা অবাক হয়ে বলল, ভাইয়া, এই সময় তুই আমার রুমে? কি বলবি, তাড়াতাড়ি বল। তোকে কয়েকটা প্রশ্ন করব, তার সঠিক উত্তরগুলো দিবি কেমন? ঠিক আছে, বল। একটু আগে তোকে চৌরাস্তার ফার্মেসির দোকানে একটা ছেলের সাথে দেখেছিলাম। ছেলেটার সাথে কি করছিলি সেখানে? আমি সব জানি, তবু আমি মীরার মুখ থেকেই শুনতে চাই। কিন্তু আমার এমন কথা শুনে মীরার কপাল বেয়ে ঘাম ঝরতে লাগলো। মাথার উপর ফুল স্পিডে ফ্যান ঘুরছে, তবুও মীরা ঘেমে যাচ্ছে। চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। কি বলবে ভেবে পাচ্ছে না। মীরার এমন অবস্থা দেখে আমি আবারও জিজ্ঞাসা করলাম, চুপ করে আছিস কেন? কথা বলতে পারিস না? মীরা কিছুটা ভয় পেয়ে গেল। এত ভয়ের মাঝেও নিজেকে কিছুটা সামলে নিয়ে বলল, আমার এক বন্ধুর সাথে গিয়েছিলাম। মিথ্যা বলার জন্য আমার মাথায় রক্ত উঠে গেল। মীরার গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিলাম। মিথ্যে বলছিস কেন? চুপচাপ নিজ থেকে সত্য কথা বল, না হলে আমি নিজে তোর মুখ থেকে সত্য কথা বের করব। ছেলেটা কে, আর কিসের জন্য ছেলের সাথে ফার্মেসিতে গিয়েছিলি? মীরা কান্না করা শুরু করে দিল, কিন্তু এতে আমার মন গলার নয়। আমি আগের মতো অটুট হয়ে আছি। কোনো মতে নিজের রাগকে নিয়ন্ত্রণে রেখেছি।
মীরা কিছু বলছে না, চুপচাপ কান্না করে যাচ্ছে। এটা দেখে আমার রাগ আরও বেড়ে গেল। তবুও নিজেকে নিয়ন্ত্রণ করে কঠোর গলায় বললাম, বলতিস না কেন? ছেলেটা কে এবং তার সাথে ফার্মেসিতে গিয়েছিলি কেন? মীরা কান্না করা অবস্থাতেই বলল, ছেলেটার নাম আকাশ, আমার বয়ফ্রেন্ড। আমাদের 3 বছরের রিলেশন। সেটা বুঝলাম, কিন্তু তুই ওর সাথে ফার্মেসিতে গিয়েছিলি কেন? মীরা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে কান্না করতে লাগলো। আমি সব কথা জানলেও মীরার মুখ থেকে সব কথা শুনে নিশ্চিত হতে চাই যে দোকানের কর্মীটা সত্য বলেছি কিনা। মীরা চোখ বড় করে আমার দিকে তাকিয়ে আছে। এবার কি বলবে সেটা যেন ভেবে পাচ্ছে না। আমি নিজের রাগকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারলাম না। মীরার দুগালে 2টা থাপ্পড় মেরে মীরার ব্যাগ থেকে আকাশের দেওয়া কাগজটা বের করে নিয়ে এসে কাগজের ভেতরে থাকা ওষুধগুলো মীরার সামনে ঢেলে দিলাম। মীরা ওষুধগুলোর দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে। ওষুধগুলো জন্ম নিরোধকের। আমি মীরার চুলের মুঠি ধরে বললাম, তোর এই ব্যাগে ওষুধগুলো কিসের জন্য এসছে এবং আজকে ফার্মেসিতে এই ইঞ্জেকশন কেন নিয়েছিস? মীরা নিজের হাত দিয়ে চুল ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু আমি আরো জোরে চুল শক্ত করে ধরলাম। নিজের বয়ফ্রেন্ডের সাথে এসব নষ্টামি করতে তো লজ্জা লাগলো না? খালাখালু কি তোকে এসব করার জন্য শিক্ষা দিয়েছে এবং সেগুলো করেছিস? এখন যদি প্রেগনেন্ট হয়ে পড়িস তাহলে তোর দায়িত্ব কে নেবে? তোর প্রেমিকা আকাশ নেবে তোর দায়িত্ব? কথাগুলো বলে চুলের মুঠি ছেড়ে দিলাম। মেয়ের চুল হাত দিয়ে ধরে কান্না করছে। পাশের চেয়ারে আমি মাথায় হাত দিয়ে রাগে বসে আছি। ছোট থেকে যাকে নিজের বোনের মতো করে দেখে এসেছি, সে যদি এসব কাজ করে তাহলে কার মাথা ঠিক থাকবে? মীরাকে দিয়ে এসব আশা করিনি কখনো। মীরা চুলে হাত দিয়ে কান্না করতে করতে বলল, তুমি যেগুলো শুনেছো সবকিছু মিথ্যে। আমি কারোর সাথে কিছু করিনি। কি করছিস না করছিস সব কিছু প্রমাণ আমার কাছে আছে। আমি মনে করতাম তুই শুধু রিলেশন করিস, কিন্তু তুই তো এর থেকেও খারাপ কাজ করিস। কেন ভাইয়া, ভালোবাসা অপরাধ নাকি? আমি বলিনি যে ভালোবাসা অপরাধ। তুই যে কাজ করেছিস সেটা জঘন্য কাজ। তুই তো নিচ হতে গেছিস কেন? মীরা কিছু বলছে না, শুধু কান্না করেই যাচ্ছে। মীরা কিছু বলছে না, শুধু কান্না করেই যাচ্ছে। কান্না করে আমার মোটেও পছন্দ হচ্ছে না। মাথা ভর্তি রাগ এবং বিরক্তি নিয়ে তাকে আবারও বললাম, এই ন্যাকা কান্না বন্ধ কর। আজকে থেকে তোর বাইরে যাওয়া সম্পূর্ণ বন্ধ। সারাদিন বাসায় বসে থাকবি। আমি তোর আকাশের ব্যবস্থা করছি। কথাগুলো বলে আমি রুম থেকে বেরোতে যাব। এমন সময় মীরা কি আমার পা জড়িয়ে ধরল আর বলতে লাগলো, প্লিজ ভাইয়া, তুই আকাশকে কিছু করিস না। তার সাথে আব্বু আম্মুকেও কিছু বলিস না। আকাশের কিছু হলে আমি বাঁচতে পারবো না। আমি মীরার কাছ থেকে পা ছাড়িয়ে নিয়ে বললাম, খালু বাসায় এলে তাকে সব বলবো। তুই কতটা নিচু হয়ে গেছিস সেটা তাকে জানাতেই হবে। তবে তার আগে আকাশের ব্যবস্থা করব, শুধু অপেক্ষা কর। প্লিজ ভাইয়া, তুই কাউকে কিচ্ছু বলিস না। আমি আর এইসব কাজ করব না। তোকে করার সুযোগ দিলে তো করবি। আজকে থেকে তোর বাইরে যাওয়া সম্পূর্ণ অফ। হাজার চেষ্টা করলেও বাইরে যেতে পারবি না। ভাইয়া প্লিজ, তুই এরকম কাজ করিস না। ওই মুখ নিয়ে আমাকে ভাইয়া ডাকবি না। আমি তোর ভাই নই। আমি কথাগুলো বলেই মীরা রুম থেকে বের হয়ে এলাম। নিজের রুমের দিকে যাচ্ছিলাম, এমন সময় আমার খালামণি এসে বলল, সাজ্জাদ, মীরার কি হয়েছে? ওর রুম থেকে কান্নার আওয়াজ শুনতে পেলাম। ওইসব কিছু না। আজকে রাতে খালু বাসায় আসার পর তোমাদের একটা কথা বলার আছে। কি কথা আছে? এখনই বল। খালু আসার পরেই বলবো। ঠিক আছে, এখন গিয়ে ফ্রেশ হয়ে আয়। আমি আর কিছু না বলে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে প্রবেশ করলাম। আয়নাতে নিজের মুখ দেখছি এবং মীরার কথা ভাবছি। সে কতটা নিচে নেমে গেছে। এসব কথা যদি সমাজের মানুষের মাঝে ছড়িয়ে পড়ে তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। মীরার আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ থাকবে না। এগুলো ভেবে ফ্রেশ হয়ে বাইরে চলে এলাম। তারপর লাঞ্চ করে মীরার রুমে গেলাম আকাশের বাসার ঠিকানা নিতে। মীরার রুমে প্রবেশ করে দেখতে পেলাম সে ফোনে কথা বলছে। আমাকে দেখা মাত্রই ফোনটা লুকিয়ে ফেললো। মীরার মনের ভেতর ভয় জেগে উঠলো আর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ভাইয়া তুই এখানে? হ্যাঁ আমি। তুই কার সাথে কথা বলছিলি? কোথায়? আমি তো কারোর সাথে কথা বলছিলাম না। তুই বোধহয় ভুল দেখেছিস। আমি রেগে গিয়ে মীরার কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে কল লিস্টটিকে দেখলাম আকাশের নামটা পড়ে ভাসছে। এটা দেখে আমি আরো রাগান্বিত হয়ে বলতে লাগলাম, তুই বললি কথা বলিনি, তাহলে এটা কি? মীরা ভয়ে চুপ করে আছে। কিছু বলার মতো ভাষায় যেন খুঁজে পাচ্ছে না এবং চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আমি মীরার ফোনটা মেঝেতে ফেলে দিয়ে রাগী কণ্ঠে বললাম, আকাশ কোথায় থাকে? আমি জানি না। দেখ, আমার রেগে যেতে বাধ্য করিস না। ভালোভাবে আকাশের ঠিকানা বল। বললাম তো আমি জানি না। আমি রেগে গিয়ে জোরে একটা থাপ্পড় মেরে দিলাম। থাপ্পড় খেয়ে মেয়েরা কাঁদতে কাঁদতে আকাশের বাসার ঠিকানা বলে দিল। আকাশের বাসার ঠিকানা বলার পর আমি আবারও বললাম, তুই বাসা থেকে বের হবি না। আমি গিয়ে আকাশের সাথে কথা বলে আসছি। কথাগুলো বলে আমি মীরার রুম থেকে বেরোতে যাব, তখন পিছন থেকে ভারী কিছু দিয়ে আমার মাথায় আঘাত করলো। আঘাত করার জন্য আমার মাথা দিয়ে রক্ত বেরোতে লাগলো। তোকে অনেক বারণ করেছিলাম, কিন্তু আমার কথা শুনলি না।
এখন দেখ আমি তোর কি অবস্থা করি। তোর ওপর এমন অপবাদ দিব যার জন্য কেউ তোর কথা বিশ্বাস করবে না। আমি মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছি, চোখটা আস্তে আস্তে বন্ধ হয়ে আসছে। মীরার কথাগুলো পুরোটা বুঝতে না পারলেও যতটুকু বুঝেছি সেটার উত্তর দেওয়ার জন্য আমি বললাম, তুই কাজটা ঠিক করিসনি, এর শাস্তি তুই পাবি, শুধু সময়ের অপেক্ষা। মীরা আমার গালে থাপ্পড় দিয়ে বলতে লাগলো, সেটা দেখা যাবে, এবং আগে তোকে শেষ করি তারপর বাকিটা। ফুলদানি মীরার হাতেই ছিল। মীরার কথা শেষ হতে আবার সেই ফুলদানি দিয়ে আমার মাথায় আবারও আঘাত করলো। এবার জোরে আঘাত করেছে, যেটার চাপ আমি সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেললাম। যখন আমার জ্ঞান ফিরল তখন নিজেকে ছোট্ট একটা রুমের ভেতরে আবিষ্কার করলাম। চারদিকে একবার তাকিয়ে বুঝলাম এটা হাসপাতালের কেবিন, কিন্তু আমি এখানে কেন আর কিভাবে এলাম? এরকম হাজারটা প্রশ্ন মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে। শুয়ে থাকতে থাকতে শরীর ব্যথা হয়ে গেছে। কতদিন এভাবে আছি সেটাও বলতে পারি না। ব্যথা কমানোর জন্য উঠে বসতে যাব, এমন সময় একজন নার্স এসে কেবিনে প্রবেশ করে আমাকে বসতে দেখে বলল, আপনি উঠবেন না, শুয়ে থাকুন, না হলে সমস্যা হবে না। কথাগুলো বলেই নার্সটা আমাকে পুনরায় শুয়ে দিল। তখন আমি প্রশ্নবোধক চাহনিতে জিজ্ঞাসা করলাম, আমার কি হয়েছে যার জন্য বসে থাকলে সমস্যা হবে? আপনার মাথায় অনেক বড় আঘাত পেয়েছেন, যার জন্য আপনি বসে থাকতে পারবেন না। বসে থাকলে মাথায় সমস্যা হয়ে যাবে। নার্সের কথা শুনে আমি মাথায় হাত দিলাম। পুরো মাথা ব্যান্ডেজ অনুভব করতে পারছি। তখন মনে পড়ে গেল মীরা মাথায় আঘাত করেছিল, যার জন্য সারা মাথা ব্যান্ডেজ করা। আমি বসে বসে মীরার কথা ভাবছিলাম। এমন সময় নার্স বলল, আপনি মাথায় এত ভয়াবহ আঘাত পেলেন কিভাবে? আপনি জানেন না, আর একটু হলে আপনি সব ভুলে যেতেন। আমি মনে মনে ভাবতে লাগলাম, এখন যদি বলি মীরা আঘাত করেছে তাহলে সমস্যা হয়ে যেতে পারে। এখন মিথ্যা বলে চালিয়ে দিতে হবে। মাথার উপর সিলিং ফ্যান পড়েছিল। ইস, আপনার ভাগ্য ভালো, আপনাকে সময় মতো নিয়ে আসা হয়েছিল, যার জন্য বেঁচে গিয়েছেন। আমাকে নিয়ে এসেছে কে? আপনার খালু। ও, আপনি শুয়ে থাকুন, আমি গিয়ে আপনার ফ্যামিলির লোকদের খবর দিচ্ছি। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ জানালাম। নার্সটা চলে গেল। প্রায় 30 মিনিট পর আমার কেবিনে খালু সহ 2জন পুলিশ প্রবেশ করলো। খালু আমাকে দেখে পুলিশগুলোকে বললেন, এ হলো আপনাদের আসামি, ওকে নিয়ে যান এবং কঠিন থেকে কঠিন শাস্তি দিবেন, যেন এরপর থেকেও অন্য কোনো মেয়ের সাথে এমন জঘন্যতম কাজ না করতে পারে। এই ছিল আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। এবার বর্তমান। যত সময় যাচ্ছে তত মাথা এবং শরীরের ব্যথা বাড়ছে। এভাবে অনেকক্ষণ হাঁটার পর ব্যথাগুলো আরও বেড়ে গেল। ভাবলাম রেস্ট নেব, তাই সামনের একটা ব্রিজ দেখতে পেলাম, কিন্তু সেখানে যাওয়ার আগেই আমি জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। নির্জন একটা রাস্তায় দীর্ঘ সময় ধরে পড়ে আছি। এই রাস্তার আশেপাশে কোনো বাড়িঘর নেই, চারদিকে শুধু গাছ আর গাছ। কেউ বেশি যাতায়াতও করে না। আমার শরীরের কাটা জায়গাগুলোতে রক্ত পড়ছে, কিছু কিছু জায়গায় বন্ধও হয়েছে। এত কিছুর মাঝেও জ্ঞান ফিরে আসার কোনো নামগন্ধই নেই। হঠাৎ করে সেই রাস্তা দিয়ে শহীদুল ইসলাম নামে একজন লোক যাচ্ছিল। শহীদুল ইসলাম এই শহরের বড় বিজনেসম্যানদের ভেতর একজন। তিনি এই রাস্তা দিয়ে বেশি যাতায়াত করেন না, কিন্তু আজকে কি যেন ভেবে এদিক দিয়ে যাচ্ছিলেন। গাড়ি করে যাওয়ার সময় রাস্তার পাশে কাউকে পড়ে থাকতে দেখে তার ড্রাইভারকে বলল, জামাল ভাই, গাড়িটা থামান। ড্রাইভার গাড়ি থামিয়ে শহীদুল ইসলামের দিকে তাকিয়ে বলতে লাগলো, স্যার, কোনো সমস্যা হয়েছে নাকি? শহীদুল ইসলাম নিজের হাত দিয়ে আমার দিকে ইশারা করলেন। ওখানে কেউ একজন পড়ে আছে, চলেন গিয়ে দেখি। স্যার, ওখানে না যাওয়াটা আমাদের জন্য ভালো হবে, হয়তো কোনো পাগল শুয়ে আছে। শহীদুল ইসলাম ড্রাইভারের কথায় কর্ণপাত না করে গাড়ি থেকে নামলেন। তারপর আস্তে আস্তে আমার দিকে অগ্রসর হতে লাগলেন। আমার কাছাকাছি এসে শরীরে স্পর্শ করে দেখলেন এখনও জীবিত, কিন্তু শরীরে কোনো জায়গা দিয়ে রক্ত বেরোচ্ছে। এখন এই হাসপাতালে নিয়ে যেতে হবে, না হলে নাও বেঁচে থাকতে পারি। শহীদুল ইসলাম দেরি না করে ড্রাইভারকে উদ্দেশ্য করে বললেন, জামাল ভাই, গাড়িটা এখানে নিয়ে আসেন, ছেলেটাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, আরো দেরি হলে বাঁচানো সম্ভব হবে না। ড্রাইভারটা আমার কাছাকাছি আসলো গাড়ি নিয়ে এবং দুজনে মিলে আমাকে গাড়িতে শুয়ে দিল। রাস্তায় আমার জামা কাপড়ের ব্যাগ পড়েছিল। শহীদুল ইসলামের চোখে পড়া মাত্রই উনি ব্যাগটা নিয়ে গাড়িতে রেখে দেয় এবং সামনে ড্রাইভারের সামনে বসে পড়েন। পেছনে আমাকে শুয়ে রাখা হয়েছে, যার জন্য জায়গা নেই। জামাল ভাই ড্রাইভিং সিটে বসে বললেন, স্যার, আমরা এখন কোথায় যাব? আমার হাসপাতালে নিয়ে চলুন, ছেলেটাকে চিকিৎসা করাতে হবে। জামাল ভাই বাড়তি কোনো কথা না বলেই ড্রাইভিং করতে লাগলেন। প্রায় 10 মিনিট পর শহীদুল ইসলামের হাসপাতালের সামনে এসে পড়ল। গাড়ি থামিয়ে কয়েকজন লোকের সাহায্যে আমাকে ভেতরে নিয়ে এমার্জেন্সিতে ভর্তি করালো। শহীদুল ইসলাম বড় মাপের একজন বিজনেসম্যান হয়। তিনি হাসপাতাল, স্কুল, কলেজ অনেক কিছুই তৈরি করেছেন। এমার্জেন্সি কেবিনের সামনে
একটা চেয়ারে বসে আছেন শহীদুল ইসলাম এবং তার ড্রাইভার। শহীদুল ইসলামের শার্টে কিছুটা রক্ত লেগেছে। ড্রাইভার সেগুলো দেখে বলল, স্যার, আপনার শার্টে রক্ত লেগে গেছে, চলুন আপনাকে বাসায় নিয়ে যাই। ডাক্তার সাহেব বের হওয়ার পর বাসায় যাব। তাহলে আপনার জন্য খাবার নিয়ে আসি, বিকেল হতে চললো, এখনো কিছু খাননি। মালিক ভাই, আপনাকে তো বললাম ডাক্তার বের হওয়ার পর বাসায় যাব। ছেলেটার জন্য চিন্তা হচ্ছে। আপনি চিন্তা করবেন না, ছেলেটার কিচ্ছু হবে না। শহীদুল ইসলাম কিছু না বলেই চুপ করে বসে থাকতে লাগলেন। 30 মিনিট পর ডক্টর বের হলো। তিনি ডাক্তারের কাছে গিয়ে বলল, ছেলেটা কেমন আছে? আপনি চিন্তা করবেন না, ছেলেটা এখন বিপদমুক্ত, তবে মাথায় একটু বেশি ক্ষত দেখলাম। ভারী কিছু দিয়ে আঘাত করার ফলে এমনটা হয়েছে। ডাক্তারের কথা শুনে তিনি চিন্তায় পড়ে গেলেন। প্রশ্নবোধক চাহনিতে ডাক্তারকে বললেন, মাথার আঘাতের জন্য কি কোনো সমস্যা হবে? তেমন সমস্যা হবে না, ওষুধ লিখে দিব, নিয়মিত খাওয়ালে ঠিক হয়ে যাবে। ছেলেটাকে বাসায় নিয়ে যেতে পারবো কবে? সেটা জ্ঞান ফেরার পর বলতে পারবো। ও, আমরা দেখা করতে পারি কি? এখন দেখা করতে পারবেন না, যখন জ্ঞান ফিরবে তখন দেখা করবেন, তাই হবে। কথাগুলো বলে ডক্টর চলে গেল। ড্রাইভার জামাল ভাই ডাক্তারের কথাগুলো শুনছিল। যখন ডাক্তার চলে গেলেন তখন তিনি বললেন, স্যার, তাহলে চলুন বাসায় চলে যাই, পরে না হয় আবার আসবেন। হ্যাঁ চলুন, ছেলেটা জ্ঞান ফিরলে আসবো। আচ্ছা চলুন। ড্রাইভারকে নিয়ে শহীদুল ইসলাম বাসায় চলে গেলেন। বাসায় প্রবেশ করা মাত্রই শহীদুল ইসলামের স্ত্রী নূরজাহান বেগম শার্টে লেগে থাকা রক্ত দেখে বললেন, তোমার শার্টে রক্ত লেগে আছে কেন? কোথাও আঘাত পেয়েছ নাকি? শহীদুল ইসলাম নিজের শরীরে থাকা শার্ট খুলতে খুলতে বললেন, সেটা অনেক বড় ঘটনা, খাওয়ার সময় বলবো। ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে এসো, আমি খাবার দিচ্ছি। শহীদুল ইসলাম ফ্রেশ হওয়ার জন্য গেলেন। তার পরিবারে তিনি, তার স্ত্রী এবং তার একটা মেয়ে আছে। এই নিয়ে তার পরিবার ফ্রেশ হয়ে এসে টেবিলে বসে আজকের ঘটে যাওয়া ঘটনা তিনি তার স্ত্রীকে সবকিছু বললেন। তার স্ত্রী সব শুনে বলল, ছেলেটা এখন কেমন আছে? ডাক্তার বলল ভালো আছে, কিন্তু জ্ঞান ফিরবে কখন সেটা বলতে পারছে না। ও, ছেলেটার জ্ঞান ফিরলে আমাদের বাসায় নিয়ে এসো কেমন? স্বামীয়াকে দেখছি না। ও রুমে শুয়ে আছে। খাবার খেয়েছে? হ্যাঁ, একটু আগে খেয়ে গিয়েছে। আচ্ছা। তারপর তিনি খাওয়া শেষ করে নিজের রুমে গিয়ে বিশ্রাম নিতে লাগলেন। 2 দিন পর আমার জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পর নিজেকে হাসপাতালের কেবিনে দেখে অনেকটা অবাক হয়ে মনে মনে বলতে লাগলাম, আমি এখানে কেন? আমার যতদূর মনে আছে আমি রাস্তার ভেতর অজ্ঞান হয়ে গিয়েছিলাম। নিশ্চয়ই আমাকে কেউ নিয়ে এসছে, কিন্তু সে কে? আমার মাথায় এরকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। ঠিক সেই সময় ডক্টর কেবিনে প্রবেশ করলেন। আমার জ্ঞান ফিরছে দেখে তিনি শহীদুল ইসলামকে কল করে জানিয়ে দিলেন। তারপর আমার কাছে এসে বললেন, এখন কেমন লাগছে? আমি ডাক্তারের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বললাম, আপনি কে? আমি এই হাসপাতালের একজন ডাক্তার, আপনার চিকিৎসাগুলো আমি করছি। ও, আমি এখানে কিভাবে এলাম? আমার যতদূর মনে আছে আমি রাস্তায় পড়েছিলাম। হ্যাঁ, আপনাকে আমাদের স্যার নিয়ে এসেছে, তিনি আপনার চিকিৎসা করিয়েছেন। আপনাদের স্যারের নাম কি? উনি আসছে, তার কাছ থেকে সব জেনে নিয়েন। আপনার এখন রেস্টের দরকার, তাই ঘুমিয়ে পড়ুন। কথা শেষ হতেই ডক্টর চলে গেলেন। আমি চোখ বন্ধ করে বিশ্রাম নিতে লাগলাম। অন্যদিকে শহীদুল ইসলাম তার অফিসের কাজ শেষ করে ড্রাইভারকে নিয়ে হাসপাতালে এলেন। তারপর ডক্টরের সাথে দেখা করলেন। ডক্টর ওনাকে নিয়ে আমার কেবিনে প্রবেশ করলেন। এদিকে কেবিনেকার উপস্থিত টের পেয়ে আমি চোখ খুলে দেখলাম ডক্টরের সাথে একটা লোক দাঁড়িয়ে আছে। লোকটাকে দেখে আমি কিছু বলতে যাব, তবে ডক্টর বললেন, উনি শহীদুল ইসলাম, বড় একজন বিজনেসম্যান। উনি আপনাকে নিয়ে এসেছে, আপনারা দুজনে কথা বলুন, আমি চলে যাচ্ছি। কথাগুলো বলে ডক্টর চলে গেলেন। শহীদুল ইসলাম আমার পাশে বসলেন। তারপর বলতে লাগলেন, তোমার নাম কি? জি, সাজ্জাদ। তোমার ওই অবস্থা হয়েছিল কেমন করে? আমি একটা দীর্ঘ শ্বাস ফেললাম। তারপর বললাম, সে অনেক কাহিনী, পরে না হয় বলবো। আমার হাতে অনেক সময় আছে, এখনই বলো। সত্যি শুনবেন? হ্যাঁ শুনবো, শুরু থেকে শেষ পর্যন্ত বলো কি হয়েছে। আমি আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বললাম। সবকিছু শুনে শহীদুল ইসলাম বললেন, তোমার সাথে অনেক খারাপ হয়েছে, যেহেতু তোমাকে বাসা থেকে বের করে দিয়েছে, এখন তুমি থাকবে কোথায়? এগুলো নিয়ে আমার চিন্তা নেই, একটা ব্যবস্থা হয়ে যাবে। তুমি যদি কোনো সমস্যা না হয় তাহলে তুমি আমার বাসায় থাকতে পারো। আরে না, আপনি যা করেছেন এটাই অনেক। এখন আপনার বাসায় গিয়ে থাকলে এটা খারাপ দেখাবে। খারাপ দেখাবে কেন? আমার কোনো ছেলে নেই, আমি ব্যবসার কাজে বাইরে যাই, বাসায় শুধু আমার স্ত্রী এবং মেয়ে থাকে। এখন একজন ছেলে বাসায় থাকা দরকার। আমাকে ভাবতে দিন।
ভাবতে হবে না, তুমি আমার বাসাতেই থাকবে, এটাই ফাইনাল। এর বিরুদ্ধে কোনো মতামত শুনতে চায় না। জোর করার কারণে আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। এটা দেখে উনি মুচকে হাসি দিয়ে বলল, তুমি শুয়ে থাকো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি। আমি হ্যাঁ জানালাম। শহীদুল ইসলাম কেবিন থেকে বের হয়ে ডক্টরের কাছে গেলেন। এদিকে আমি মনে মনে বলতে লাগলাম, এ যুগে এমন মানুষ পাওয়া খুবই কঠিন। আমাকে চিকিৎসা করালো এবং থাকার জন্য নিজের বাসায় নিয়ে যাচ্ছে। এমন ভাবছে যেন আমি তার নিজেরই আপন কেউ। এতক্ষণে শহীদুল ইসলাম ডাক্তারের সাথে কথা বলা শেষ করে এসেছে। কেবিনে প্রবেশ করে আমাকে ভাবতে দেখে বলতে লাগলেন, এত কি ভাবছো? আমি নিজেকে কিছুটা সামলে নিলাম। না, কিছু না। ডাক্তারের সাথে কথা বলে এসেছি, কালকে তোমায় বাসায় নিয়ে যাব। আজকের দিনটা শুধু হাসপাতালে থাকতে হবে। ঠিক আছে। আমার জরুরি কিছু কাজ আছে, তাই চলে যাচ্ছি। কালকে এসে তোমাকে নিয়ে যাব। আচ্ছা। নিজের খেয়াল রেখো, বাই। সেদিনের মতো শহীদুল ইসলাম চলে গেলেন। পরদিন সকালবেলা হাসপাতাল থেকে আমাকে নিয়ে এলেন বাসায়। বাসার সামনে এসেই আমাকে নিয়ে কলিং বেল বাজালেন। তখন স্বামী এসে দরজা খুলে দিয়ে আমাকে দেখিয়ে বলল, তোমার সাথে এই ছেলেটাকে? শহীদুল ইসলাম আমাকে নিয়ে তার বাসার ভেতর প্রবেশ করলেন। সেটা একটু পরে বলছি, তুই অপেক্ষা কর, আমি ওকে রুমে দিয়ে আসি। স্বামী আর কোনো কথা বলল না, চুপ করে দাঁড়িয়ে থাকলো। তার বাবা আমাকে নিয়ে একটা রুমের ভেতর প্রবেশ করলেন। তারপর আমাকে বিছানায় বসিয়ে দিয়ে বলতে লাগলেন, এটা তোমার রুম, আজকে থেকে তুমি এখানেই থাকবে। আমি রুমের চারদিকে একবার তাকিয়ে দেখলাম। খুব সুন্দর একটা রুম, সবকিছু গুছিয়ে রাখা আছে। রুমটা খুব সুন্দর। লোকটা একটু মুচকে হাসি দিয়ে বলতে লাগলেন, তুমি থাকবে দেখে রুমটা সুন্দর করে সাজিয়েছি। আমার জন্য এত কিছু করতে গেলেন কেন? ভালো লেগেছে তাই করেছি। এখন তুমি রেস্ট নাও, পরে কথা হবে। ঠিক আছে। আমি বিছানায় শুয়ে পড়লাম। তারপর শহীদুল ইসলাম রুমের বাইরে বের হয়ে দেখলেন সামিয়া দরজার সামনে দাঁড়িয়ে আছে। সামিয়া শহীদুল ইসলামকে দেখা মাত্র জিজ্ঞাসা করলো, আপু, ছেলেটা কে এবং আমাদের বাসায় নিয়ে এসেছো কেন? তোকে তো আম্মু কিছু বলেনি? সামিয়া মাথা নাড়িয়ে না জানালো। তখন তিনি বললেন, ঠিক আছে, তাহলে বলছি, সেগুলো মনোযোগ দিয়ে শোন। 3 দিন আগে যখন অফিস থেকে বাসায় আসছিলাম, এমন সময় ছেলেটাকে রাস্তায় আহত অবস্থায় পড়ে থাকতে দেখেছিলাম। ছেলেটার চেহারা দেখে আমার কেমন যেন মায়া লেগেছিল, তাই ওকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করিয়েছি। 2 দিন পর ওর জ্ঞান ফিরেছিল। তখন পরিবারের কথা জিজ্ঞেস করতে বলেছিল তার কেউ নেই, খালুর বাসায় থেকে বড় হয়েছে। কিন্তু ওর খালাতো বোন মিথ্যা একটা অপবাদ দিয়ে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছিল। তারপর থানা থেকে মারধর করার পর যখন ওর খালুর বাসায় যাই, তখন ওখান থেকে ওর জামাকাপড় দিয়ে বের করে দেয়। এখন ছেলেটার যাওয়ার জায়গা নেই, তাই আমাদের বাসায় নিয়ে এসেছি। এত কিছু সামিয়া অবাক হয়ে শুনছিল। কথাগুলো বলা শেষে নিজেকে সামলে নিয়ে বলল, কিসের জন্য অপবাদ দিয়েছিল? খুব খারাপ একটা কাজের জন্য। সেই কথা তুই না শুনলি, আমি তোকে এইসব বলতে পারবো না। সমস্যা থাকলে বলা লাগবে না, কিন্তু ছেলেটা এখানে থাকবে ভালো কথা। যদি আমাদের কোনো ক্ষতি করে? সেটা করবে না, ছেলেটা অনেক ভালো। এই যুগে ওরম মতো ছেলে পাওয়া খুব কঠিন। ঠিক আছে, তুমি যেহেতু বলছো মেনে নিলাম, কিন্তু ছেলেটা ভুলেও যেন আমার সাথে কথা বলতে না আসে। ঠিক আছে, আমি বলে দিব, যাবে না। স্বামী নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল আর মনে মনে বলতে লাগলো, সাজ্জাদের ব্যাপারে যা জানার ছিল তার বেশি জেনে গেছি। আব্বু তো বললো ছেলেটা অনেক ভালো, তবুও সাজ্জাদকে আমার সুবিধার মনে হচ্ছে না। কখন কি করে ফেলবে সেটা বলা যায় না। ওর থেকে সবসময় সাবধানে থাকতে হবে। আরেকদিকে শহীদুল ইসলাম ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলেন। এমন সময় তার স্ত্রী এসে তার পাশে বসে বলতে লাগলো, কি ব্যাপার, আজকে অফিসে যাবে না? শহীদুল ইসলাম টিভি দেখে মগ্ন ছিলেন। নূরজাহান বেগম কে বলছেন সেটা ভালোভাবে শুনতে পাইনি। তার কথাটা আবার শোনার জন্য বললেন, হ্যাঁ, কি জানো বললে? টিভি দেখছিলাম, তাই শুনতে পাইনি। বলছি আজকে অফিসে যাবে না? আজকে আর যাব না, ম্যানেজারকে সব দেখাশোনা করতে বলে এসেছি। ও ও, তুমি কিছু খাবে? এখন কিছু খাবো না। ছেলেটাকে কি খবর, বাসায় নিয়ে এসেছো? হ্যাঁ, রুমের ভেতরে আছে। তুমি এক কাজ করো, ওর জন্য কিছু খাবার নিয়ে যাও। ঠিক আছে। নূরজাহান বেগম 1 সেকেন্ডও দেরি না করে খাবার নিয়ে আমার রুমে প্রবেশ করলেন। আমি বিছানায় ঘুমিয়েছিলাম। নূরজাহান বেগম ঢুকতেই ঘুমটা ভেঙে গেল। রুমের ভেতর একজন অপরিচিত মহিলাকে দেখে কি বলবো সেটাই ভেবে পাচ্ছি না। নূরজাহান বেগমের দিকে তাকিয়ে আছি। এটা দেখে তিনি বললেন, এভাবে তাকিয়ে থাকার কিছু নেই, তোমার জন্য খাবার নিয়ে এসেছিলাম, এগুলো টেবিলে রেখে গেলাম, তুমি খেয়ে নিও। আমি তবুও তাকিয়ে আছি। এটা দেখে তিনি আবারও বললেন, তোমার কোনো সমস্যা হচ্ছে? আমি মাথা নাড়িয়ে না জানালাম। তখন সামিয়ার মা আবারও বলা শুরু করলো, তোমার কোনো কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারো। না, আমার কিছু জিজ্ঞাসা করার নেই।
ও ও আচ্ছা, খাবারগুলো টেবিলে রেখে গেলাম, খেয়ে নিও। ঠিক আছে। সেই সময় মতো সামিয়ার মা চলে গেলেন। রাত 10টার দিকে আমি সহ তাদের পরিবারের সবাই ডিনার করছি। আমি ডিনার করছিলাম, এর মাঝে সামিয়ার বাবা সামিয়াকে দেখিয়ে দিয়ে বললেন, সাজ্জাদ, ও আমার একমাত্র মেয়ে সামিয়া। আমি সামিয়ার দিকে একবার তাকালাম, তবে কিছু বললাম না। মুখটা ভালো করে দেখে চোখটা নামিয়ে নিলাম। তখন সামিয়ার বাবা তার স্ত্রীর দিকে দেখিয়ে দিয়ে বললেন, উনি হলেন আমার স্ত্রী, তোমার কোনো সমস্যা হলে ওনাকে জানাবে। আমি মাথা নেড়ে হ্যাঁ জানালাম। সবাই পরিচয় দিতে দিতে আমার খাবার শেষ। টেবিল থেকে হাত ধুয়ে উঠতে যাব, এমন সময় আবারও সামিয়ার বাবা বললেন, তুমি পড়াশোনা করো কিসে? জি, আমি এবার অনার্স ফাইনাল ইয়ারে। ও, সামিয়ার থেকে 1 বছরের সিনিয়র তুমি। সামিয়া এবার অনার্স 3rd ইয়ারে। ও ভালো, এতে সমস্যা কোথায়? আরে না, কোনো সমস্যা নেই। তখন আমাকে জিজ্ঞাসা করলো, তোমার কি পড়াশোনার ইচ্ছা আছে? আমি বললাম আছে। আচ্ছা। আমি শহীদুল ইসলামের উপরের অপেক্ষা না করে ওখান থেকে রুমে এসে ওষুধ খেয়ে ঘুমিয়ে গেলাম। আমি চলে যাওয়ার পর শহীদুল ইসলাম সামিয়াকে বলা শুরু করলেন, তুই বাসায় একা থাকিস, মাঝে মাঝে ওর সাথে কথা বলবি, এতে তোর ভালো লাগবে। সামিয়া কিছুটা বিরক্তিকর কণ্ঠ নিয়ে বলল, সেটা দেখব কি করা যায়। যা এখন গিয়ে ঘুমিয়ে পড়, সকালে উঠতে হবে। সামিয়ার বাবার কথাগুলো শুনে সামিয়া রুমে চলে গেল। অনেক রাত হয়ে যাওয়াতে সামিয়ার বাবা উনিও রুমে গিয়ে ঘুমিয়ে পড়লেন। পরদিন আমার ঘুম ভাঙল সামিয়ার মায়ের ডাকে। চোখ খুলে তাকে দেখে আমি বলা শুরু করলাম, আন্টি দাঁড়িয়ে আছেন কেন, খাটে বসুন। সামিয়ার মা কিছুটা মুচকি হাসি দিয়ে বললেন, না বাবা থাক, তুমি বললে এটাতে অনেক খুশি। আমার কাছে কোন দরকারে এসেছিলেন? অনেক বেলা হয়ে গিয়েছে, তাই ডাকতে এসেছিলাম। আমি তোমার নাস্তার ব্যবস্থা করছি, তুমি গিয়ে ফ্রেশ হয়ে আসো, নাস্তা শেষে ওষুধ খেতে হবে। হ্যাঁ আপনি জান, আমি ফ্রেশ হয়ে আসছি। আন্টি কিছুটা মুচকি হাসি দিয়ে রুম থেকে বের হয়ে গেল। আমি বিছানা থেকে নেমে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর নাস্তা করার জন্য রুমের বাইরে বের হলাম। আমি খাবার টেবিলে কিছুটা কাছাকাছি এসেই সামিয়াকে দেখে কিছুটা অবাক হয়ে গেলাম, কারণ বাসায় আসার পর থেকেই সামিয়াকে সবসময় মডার্ন জামা কাপড়ে পরতে দেখেছি, কিন্তু এখন বোরকা পরে আবার টেবিলে বসে আছে। এই বিষয়টা আমার অনেক ভালো লাগলো। যেখানে অন্য সকল বিজনেসম্যানের মেয়েরা ছোট ছোট জামা কাপড় পরে পুরো শহর ঘুরে বেড়ায়, সামিয়া তাদের মতো ধনী হয়েও বোরকা পরে ঘুরে বেড়ায়। এই ব্যাপার আমার কাছে খুব পছন্দ হলো। আমি খাবার টেবিলে বসে আছি, আমার সামনে সামিয়া বসে আছে, কারো প্লেটে কোনো প্রকার খাবার নেই। এদিকে সামিয়ার ভার্সিটির লেটও হয়ে যাচ্ছে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, কিন্তু এখন আর পারছে না। কিছুটা বিরক্ত নিয়ে চেঁচিয়ে বলল, আম্মু আর কতক্ষণ লাগবে? দেরি হলে বলো, আমি বাইরে গিয়ে নাস্তা করে নিব। আন্টি কিচেন থেকে বললেন, আর একটু অপেক্ষা করো, হয়ে এসেছে। সামিয়া আরও কিছুটা বিরক্ত নিয়ে বললেন, সেই কখন থেকে তো বলে যাচ্ছ আর একটু। কত সময় লাগবে সেটা বলছো না কেন? তখন আন্টি খাবার নিয়ে সামিয়া এবং আমার প্লেটে দিয়ে বললেন, নে এবার খেয়ে যা, আর চেঁচিয়ে বলতে হবে না। সামিয়া কিছু না বলে নাস্তা করে গাড়ি নিয়ে ভার্সিটি চলে গেল। এদিকে আমি নাস্তা শেষ করে ওষুধগুলো খেয়ে নিয়ে বাসাটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। যখন থেকে বাসায় এসেছি তখন থেকে বাসাটা ভালো করে দেখতে পারিনি। এখন পুরো বাসা ঘুরে ঘুরে দেখব। বাসায় ঘুরে ঘুরে দেখতে দেখতে ছাদে চলে এলাম। ছাদে এক কোণে দাঁড়িয়ে বাসার সীমানা দেখছি। বাড়িটা বাইরে থেকে ছোট হলেও ভেতর অনেক বড়, অনেকগুলো রুম, তার সাথে অনেক কাজের লোক আছে। তুমি ছাদে আছো? আমি তোমাকে সারা বাসা খুঁজে বেড়াচ্ছি। হঠাৎ কারো কণ্ঠ শুনে পিছনে তাকালাম। আন্টি হাতে তসবিনে দাঁড়িয়ে আছে। আমি ওগুলোকে দেখে কিছুটা চিন্তিত হয়ে বললাম, কেন আন্টি, কোনো সমস্যা হয়েছে নাকি? সেই সব কিছুই হয়নি, আমি ভাবলাম ছেলেটা অসুস্থ, শরীর নিয়ে কোথায় গেল। এই বাসাটা ঘুরে ঘুরে দেখছিলাম। দেখেছ? হ্যাঁ, আপনাদের বাসা অনেক বড়। এত বড় বাসায় আপনারা 3 জন থাকেন? হ্যাঁ, এই বাসায় আগে অনেকে থাকতো, এখন তারা তাদের মতো ব্যস্ত। ও বাসা দেখে শেষ হলে নিচে এসো কেমন? আচ্ছা আন্টি। আন্টি আর কিছু না বলে চলে গেলেন। আমি আরও কিছুক্ষণ ছাদের উপর থেকে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর জামা কাপড় চেঞ্জ করব, কিন্তু আমার ব্যাগ খুঁজে পাচ্ছি না। হঠাৎ করে রুমের এক কোণে ব্যাগ দেখতে পেয়ে জামা কাপড় চেঞ্জ করে খাটের উপর বসলাম। মনে মনে বলতে লাগলাম, আমি ভেবেছিলাম আঙ্কেল ব্যাগটা নিয়ে আসেনি, কিন্তু তিনি এসেছেন। ব্যাগটা না থাকলে এক জামা কাপড় পরে কতদিন কাটাতে হতো সেটা জানি না। আরও কিছুক্ষণ আঙ্কেলের প্রশংসা করলাম। তারপর ব্যাগটা জায়গা মতো রেখে বাসার পেছনের বাগানে গেলাম। আপনাদের বলা হয়নি, আঙ্কেলের বাসার পেছনের দিকে একটা ফুলের বাগান আছে, যেটা সামিয়া দেখাশোনা করে থাকে।
নানা রকমের ফুল গাছ রোপণ করা আছে। আমি সেগুলো দেখছিলাম। এমন সময় বাসায় একজন কর্মচারী এসে আমাকে বলতে শুরু করলো, আপনি কে? বাগানের ভিতর কার অনুমতি নিয়ে প্রবেশ করেছেন? আমি কি বলবো কিছুই ভেবে পাচ্ছি না। চুপ করে দাঁড়িয়ে আছি। কি বলবো সেটা ভেবে পাচ্ছি না। বাগানে তো কারো অনুমতি নিয়ে আসেনি, আর বাগানে আসতে যে কারো অনুমতি লাগে সেটাও জানা ছিল না। কি হলো, বলছেন না কেন? কার অনুমতি নিয়ে এসেছেন? আমি কিছু বলতে যাব, তখনই আন্টি বাগানের ভেতর প্রবেশ করলেন। আমাকে কাজের লোকের সাথে কথা বলতে দেখে আমাদের কাছে এসে বললেন, কি হয়েছে এখানে? তখন কাজের লোকটি বলতে লাগলো, ম্যাডাম দেখেন, ছেলেটা বাগানের ভিতর দিয়ে ঘোরাঘুরি করছে। সামিয়া ম্যাম যদি এইরকম অচেনা একটা ছেলেকে বাগানের ভেতর দেখে তাহলে কি বলবে ভেবে পাচ্ছেন? সেই সব নিয়ে তোমার বাবা লাগবে না, তুমি গিয়ে তোমার কাজ করো। ঠিক আছে। কাজের লোকটি আর কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল। তখন আন্টি আমাকে বললেন, তুমি ওনাকে বললে না কেন যে তুমি আমার কাছে থেকে অনুমতি নিয়ে এসেছো? এটা বলিনি, কারণ আপনি যদি রাগ করেন। এখানে রাগ করার কি আছে? বাসার ভেতরে কেউ তোমাকে বাধা দিলে আমার নাম বলবে, তাহলেই হবে। আচ্ছা, এরপর থেকে বলবো। হ্যাঁ, এখন রুমের ভেতরে চলো, বাইরে থাকতে হবে না, অনেক রোদ। আমি আর কোনো কথা না বলে বাসার ভেতর ঢুকে গেলাম। এভাবে শুয়ে বসে থাকতে থাকতে কেটে গেল 1 মাস। এই কয়েকদিনে আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি, তবে শরীরের অনেক জায়গায় ক্ষত দাগগুলো থেকেই গেছে। আঙ্কেলের পরিবারের সাথে ভালো একটা সম্পর্ক হয়ে গেছে, তবে সামিয়া একটু কম কথা বলে। আমি এর সাথে কথা বলতে যাই না প্রয়োজন ছাড়া। একদিন বিকেলে আঙ্কেল, সামিয়া এবং আমি ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলাম। আন্টি নিজের রুমে শুয়ে আছেন। যখন সবার মনোযোগ টিভি দেখেছিল, এমন সময় আঙ্কেল আমাকে বললেন, তুমি কি আগে পড়াশোনা করতে? আমি টিভি দেখা বাদ দিয়ে আঙ্কেলের দিকে তাকালাম। উনি কি বলছেন সেটা আর শুনিনি। টিভি দিকে মনোযোগ ছিল দেখে প্রশ্নটা আবারও শোনার জন্য বললাম, হ্যাঁ আঙ্কেল, কি বললেন? বললাম, তুমি এর আগে কি পড়াশোনা করতে? হ্যাঁ, অনার্স ফাইনাল ইয়ারে। আপনাকে তো এর আগে বলেছিলাম। আমার মনে পড়ছে না। তুমি কি আর পড়াশোনা করতে চাও? হ্যাঁ চাই, কিন্তু আমার খরচ চালাবো কিভাবে? সেটা পরে বলবো। তুমি কালকে সামিয়ার সাথে ভার্সিটি গিয়ে ভর্তি হয়ে এসো, কেমন? কোনো কাগজপত্র লাগবে না? আমি ফোন করে বলে দিব। ওই সব কিছুই লাগবে না, তুমি শুধু কালকে থেকে ক্লাস করবে। আচ্ছা। তখন আঙ্কেল তার মেয়ে সামিয়াকে বললেন, সামিয়া, তুই কালকে সাজ্জাদকে নিয়ে ভার্সিটি নিয়ে যাবি, তারপর ভর্তি করে দিবি। সামিয়া কিছুটা বিরক্ত হয়ে বলল, আমি যাব কেন? তুমি গিয়ে ভর্তি করে দিয়ে এসো। কালকে জরুরি একটা মিটিং আছে, আই যেতে পারবো না। ঠিক আছে, যেহেতু তোমার মিটিং আছে তাহলে আমি গিয়ে ভর্তি করে দিব। সমস্যা হলে আমাকে কল দিস, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা। তারপর আর কেউ কোনো কথা বলল না। পরদিন সকালে আমি নাস্তা করে সামিয়ার জন্য ড্রয়িং রুমে বসে আছি। একটু পর সামিয়া নিজ রুম থেকে বের হলো। নাস্তা শেষ করে আমাকে নিয়ে গাড়ির কাছে এসে বলল, গাড়ি চালাতে পারো? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ জানালাম। ওকে, আমি রাস্তা বলে দিচ্ছি, তুমি গাড়ি চালাও। সামিয়া কথাগুলো বলে গাড়ির ভিতরে বসে পড়ল। আমি ড্রাইভিং সিটে বসে গাড়ি নিয়ে যেতে লাগলাম। সামিয়া রাস্তা বলছে আর আমি সে রাস্তা অনুসারে যাচ্ছি। ভার্সিটির সামনে আসার পর সামিয়া গাড়ি থামাতে বলল। গাড়ি থামানোর পর সামিয়া গাড়ি থেকে নেমে আমাকে বললেন, তুমি গাড়িটা পার্কিং করে আসো। ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি আসছি। আমি গাড়ি পার্কিং করে সামিয়ার সাথে ভার্সিটির ভেতর প্রবেশ করলাম। আমি সামিয়া দুজনকে তুমি করে বলি। প্রথম আপনি বলতাম, কিন্তু এখন আমরা তুমি করে কথা বলি। সামিয়া আমাকে নিয়ে প্রিন্সিপালের কেবিনে গেল। ওনার সাথে কথা বলে আমাকে ভর্তি করিয়ে নিল। তারপর কেবিনের বাইরে এসে সামিয়া বলল, তাহলে তুমি ক্লাসে চলে যাও, ক্লাস শেষে গাড়ির কাছে চলে যেও, তাহলেই হবে। ঠিক আছে। তুমি ক্লাসটা চিনবে কি? সমস্যা নেই, খুঁজে নেব। ওকে, আমি ক্লাসে চলে যাচ্ছি। সামিয়া ক্লাসে চলে গেল। এদিকে আমি সারা ভার্সিটি খোঁজার পর নিজের ক্লাস পেলাম। স্যার এখনও ক্লাসে আসেনি। ক্লাসের লাস্ট বেঞ্চ ফাঁকা থাকায় আমি গিয়ে সেখানে বসে পড়লাম। একটু পর স্যার প্রবেশ করলো। ক্লাস করানোর সময় আমাকে দেখতে পেয়ে দাঁড়াতে বলল। আমি ভদ্রতার সাথে দাঁড়িয়ে গেলাম। তখন স্যার বললেন, তোমাকে তো এই ভার্সিটিতে আগে দেখিনি, নতুন ভর্তি হয়েছো নাকি? জি স্যার, আমি ভার্সিটিতে নতুন, আজকেই ভর্তি হয়েছি। ও, তোমার নাম কি? সাজ্জাদ। আচ্ছা, মনোযোগ দিয়ে ক্লাস করো, কেমন? এখন বসো। আমি বসে পড়লাম। স্যার ক্লাস শুরু করলো। একে একে সব ক্লাস শেষ হয়ে যাওয়ার পর আমি ক্লাস থেকে বেরোতে যাব, এমন সময় একটা মেয়ে আমার পথ আটকে দাঁড়িয়ে বলল, হাই, আমার নাম ইরা। তোমার নাম তো সাজ্জাদ, তাই না? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ জানিয়ে বললাম, হ্যাঁ আমার নাম সাজ্জাদ। আমাকে নিয়ে আপনার কোনো কাজ আছে নাকি? তোমার সাথে বন্ধুত্ব করতে এসেছি,
তুমি কি আমার সাথে বন্ধুত্ব করবে? আমার সাথে বন্ধুত্ব করলে আপনার সমস্যা হবে না? আমার সমস্যা হবে কেন? তুমি বন্ধুত্ব করবে কিনা এটা বলো। আমি মনে মনে ভাবতে লাগলাম, বন্ধুত্ব করলে খারাপ হয় না, এই ভার্সিটিতে নতুন একজন বন্ধু থাকলে ভালোই হবে। এইসব ভেবে ইরাকে বন্ধুত্বের জন্য হ্যাঁ বলে দিলাম। এরা কিছুটা খুশি হয়ে বলল, তাহলে আজকে থেকে তুই করে কথা বলবে, কেমন? আপনি করে বললে সমস্যা হবে নাকি? আপনি করে বলে কেমন যেন শোনা যায়। যেহেতু দুজন ক্লাসমেট, তাই তুই অথবা তুমি করে বললেই ভালো হবে। ঠিক আছে, তুমি করে বলবো তাই হবে। ওকে। ওদের সাথে কথা বলার মাঝখানে স্বামী এসে পড়েছে। আমাকে ইরার সাথে কথা বলতে দেখে বলল, এর আপু তুমি ওনার সাথে কি কথা বলছো? স্বামীর কথা শুনে ইরা বলল, তুমি ওকে চিনো? হ্যাঁ, ও তো আমাদের বাসায় থাকে। তাহলে তো ভালোই। ওদের কথা বলার মাঝখানে আমি বললাম, তোমরা কথা বলো, আমি গিয়ে গাড়ি নিয়ে আসছি। কথাটা বলে আমি গাড়ি নিতে গেলাম। অন্যদিকে ইরা এবং সামিয়া কথা বলছে। এরা সামিয়ার কাছে থেকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করছে, সামিয়া সব কিছুর উত্তর দিচ্ছে। এদিকে আমি গাড়ি নিয়ে ভার্সিটির গেটের সামনে অপেক্ষা করছি, কিন্তু সামিয়া আসছে না। অনেকক্ষণ অপেক্ষা করার পর সামিয়ার দেখা পাওয়া গেল, সাথে ইরাও আছে। দুজনে গাড়ির কাছে এসে দাঁড়ালো। একটু পর দুজনে গাড়িতে উঠে বসলো। তখন আমি বললাম, তাহলে কি যাব? গাড়ির পেছন থেকে সামিয়া বলল, হ্যাঁ যাও, তবে বাসায় যাওয়ার আগে ইরাকে ওর বাসায় নামিয়ে দিয়ে যাও। আমি তো ইরার বাসা চিনি না। এটা বলার সাথে সাথে ইরা বলে উঠলো, আমি রাস্তা বলে দিচ্ছি, তুমি নিয়ে চলো। আমি আর কিছু বললাম না। ইরা দেখানো রাস্তা দিয়ে গাড়ি চালাতে লাগলাম। পেছনের সিটে ইরা সামিয়া বসে গল্প করছে। একটা সময় ইরা গল্প বাদ দিয়ে আমাকে বলল, তোমার সাথে যে কাজটা হয়েছে এটা খুব খারাপ হয়েছে। আমি অবাক হয়ে গেলাম, কোন কাজের কথা বলছে? অবাক হয়ে একবার ইরার দিকে তাকিয়ে সামনে তাকিয়ে বলতে লাগলাম, কোন কাজটা খারাপ হয়েছে? মানে এরা যে কাজগুলো করেছে সেটার কথা বলছি। এই বিষয়টা তুমি কিভাবে জানলে? আমাকে সামিরা বলেছে। আর গাড়িটা থামাও। আমি গাড়ি থামিয়ে দিলাম। ইরার বাসায় চলে এসেছি। ইরা গাড়ি থেকে নেমে যাচ্ছে। এমন সময় আমি বললাম, প্লিজ এসব কথা কাউকে বলবে না। তুমি চিন্তা করো না, এসব কথা কেউ জানবে না। কথাগুলো বলে ইরা বাসার ভেতর ঢুকে গেল। আমি আবারও গাড়ি চালাতে লাগলাম। একটু পর বাসায় এসে গেলাম। সামিয়া গাড়ি থেকে নামতে যাবে, এমন সময় বললাম, সামিয়া তোমাকে একটা কথা বলবো, সেটা কি রাখবে? হ্যাঁ বলো। তুমি আমার এই অতীতটার কাউকে বলো না প্লিজ। বললে কি হবে? বললে আমার অনেক সমস্যা হবে, তাই বলছি তুমি আর কাউকে কথাগুলো বলবে না প্লিজ। তুমি যেহেতু বলছো তাই আর বলবো না। ধন্যবাদ। সামিয়া মুচকে হাসি দিয়ে বাসার ভিতর প্রবেশ করলো। আমি গাড়িটা পার্কিং করে বাসার ভিতর ঢুকে নিজের রুমে গিয়ে ফ্রেশ হলাম। তারপর খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। বিকেলে শহীদুল ইসলাম অফিস থেকে বাসায় ফিরলেন। তখন আমি আর সামিয়া ড্রয়িং রুমে ছিলাম। আঙ্কেল সামিয়ার কাছে এসে হাতে কয়েক হাজার টাকা ধরিয়ে দিয়ে বললেন, এই টাকাগুলো দিয়ে সাজ্জাদ শপিং করিয়ে দিস। সামিয়া টাকাগুলো সোফার উপর রেখে বলল, তো এগুলো আমাকে দিচ্ছ কেন? সাজ্জাদকে দাও, সে নিজে গিয়ে শপিং করে আসবে। ও পারবে না, তুই গিয়ে তোর পছন্দ মতো জামা কাপড় ও একটা মোবাইল কিনে দিবি। ঠিক আছে। কালকে ভার্সিটি থেকে আসার পথে শপিং করিয়ে নিয়ে আসিস। আচ্ছা। সামিয়ার সাথে কথা বলে শেষ করে আঙ্কেল আমার কাছে এসে বললেন, কালকে ভার্সিটি থেকে আসার সময় তোমার পছন্দের মতো জিনিস কিনে নিয়ে এসো এবং কালকে থেকে তুমি আমার অফিসে কাজ করবে। আঙ্কেলের কথাগুলো শুনে আমি কে বলবো সেটা ভেবে পাচ্ছি না। হা করে আঙ্কেলের দিকে তাকিয়ে আছি। লোকটার সাথে যত সময় থাকছি ততই অবাক হয়ে যাচ্ছি। এই জায়গায় অন্য কেউ থাকলে হাসপাতাল লিখে নিজের মতো করে চলে আসতো, কিন্তু সে এমন করলো না। হাসপাতালে চিকিৎসা করে নিজের বাসায় নিয়ে এসেছে, সাথে নিজের অফিসে চাকরিও দিয়েছে। আমি তার দিকে তাকিয়ে কথাগুলো ভাবছিলাম। এভাবে তাকিয়ে থাকতে দেখে আঙ্কেল বললেন, কি হয়েছে এভাবে তাকিয়ে থেকে কি ভাবছো? আঙ্কেলের কথা শুনে আমি চমকে উঠলাম। নিজেকে কিছুটা সামলে নিয়ে বললাম, কিছু না। ঠিক আছে, আমি রুমে চলে যাচ্ছি, কেমন? কথাগুলো বলে আঙ্কেল রুমে চলে গেলেন। আমি স্বামীর দিকে একবার তাকালাম। স্বামী টিভি দেখায় ব্যস্ত, তাই আমিও টিভি দেখতে লাগলাম। পরদিন ভার্সিটির ক্লাস শেষে গাড়ির ভিতর বসে স্বামীর জন্য অপেক্ষা করছি, কিন্তু স্বামী আসার কোনো নামগন্ধই নেই। একটু পরে স্বামীকে দেখতে পাওয়া গেল, সাথে ইরাও গাড়ির দিকে আসছে। গাড়ি প্রায় কাছাকাছি এসে গেছে। তখন স্মার্ট একটা ছেলে এসে স্বামীর পথ আটকে দাঁড়ালো এবং পকেট থেকে একটা গোলাপ ফুল বের করে স্বামীকে প্রপোজ করে দিল। ভার্সিটির সবাই ওদের দুজনের দিকে তাকিয়ে আছে, বিশেষ করে আমি মনোযোগ সহকারে ওদের কর্মকাণ্ড দেখছি। সবাই ভেবেছিল স্বামীর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেবে, কিন্তু না। সবাইকে অবাক করে দিয়ে স্বামী ছেলেটার গালে ঠাস করে থাপ্পড় মেরে দিয়ে রাগী গলায় বলতে লাগলো, তোকে কতবার বলেছি আমাকে তোর পছন্দ না, তবুও তুই বারবার প্রপোজ করিস কেন? এবং এই নিয়ে কতবার প্রপোজ করলি?
ছেলেটা কিছু না বলে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। স্বামী নিজের সমস্ত শক্তি দিয়ে থাপ্পড় মারার কারণে গাড়ে আঙ্গুলে ছাপ বসে গেছে, সাথে সাথে ঠোঁট দিয়ে রক্ত পড়ছে। স্বামী নিজের মতো করে কথা বলেই যাচ্ছে, কিন্তু ছেলেটি কিছুই বলছে না। কথা বলার এক পর্যায়ে স্বামী বলল, এরপর থেকে তুই যদি আমাকে ডিস্টার্ব করতে আসিস তাহলে পুলিশের কাছে যেতে বাধ্য হব। স্বামী কথাগুলো বলে গাড়িতে এসে বসে পড়ল। স্বামীর সাথে ইরা এসে বসেছে। গাড়িতে বসার পরই আমি স্বামীকে বললাম, ছেলেটা কে? স্বামী নিজেকে শান্ত করে বলতে লাগলো, আমাদের ভার্সিটির একটা ছেলে আমাকে নাকি ভালোবাসে, তাই বারবার প্রপোজ করতে আসে। অ্যাকসেপ্ট করে নিলেই তো পারো, দেখতে তো খারাপ না। দেখতে ভালো হলে কি হবে? কত মেয়ের জীবন নষ্ট করে সেটা গুণে শেষ করা যাবে না। বলো কি? হ্যাঁ ঠিকই বলছি। এখন বেশি কথা না বলে শপিং মলের দিকে চলো। আমি আর কিছু না বলে ভার্সিটির কাছের একটা শপিং মলকে থামালাম। স্বামী এবং এরা গাড়ি থেকে নেমে গেল। ওরা নেমে যাওয়ার পর আমি গাড়িটা পার্কিং করে দুজনের কাছে এলাম। তারপর তিনজন মিলে শপিং মলে প্রবেশ করলাম। তবে একটা বিষয় আমার মাথায় ঢুকছে না, সেটা হলো এরা তাদের সাথে শপিং মলে কেন এসেছে। এইসব ভাবছিলাম, এমন সময় স্বামী বলল, তোমাকে আগে একটা ফোন কিনে দিই, তারপর না হয় জামা কাপড় কিনে দেব। তোমাদের যা ইচ্ছে তাই করো। স্বামী একটা মুচকি হাসি দিয়ে বলল, তাহলে ফোনটা আগে কিনে ফেলি, তারপর না হয় জামা কাপড় কিনবো, কেমন? আমি আর কিছু বললাম না। স্বামী আমাকে নিয়ে মোবাইলের দোকানে ঢুকলো। স্বামী দোকানের কর্মচারীকে কয়েকটা দামি ফোন বের করতে বলল। কর্মচারীগুলো দামি স্মার্টফোনগুলো স্বামীর সামনে দিল। স্বামী আমাকে ফোনগুলো দেখিয়ে বলল, এর ভেতর কোন ফোনগুলো তোমার পছন্দ হয়? ফোনগুলো দেখতে অনেক সুন্দর হলেও পছন্দ হলো না, কারণ আমার দামি জিনিস পছন্দ না। আমি ফোনগুলো নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে বললাম, এত দামি ফোন আমার পছন্দ নয়, কম দামের ভেতরে একটা ফোন কিনে দাও, তাই হবে। স্বামী ফোনগুলো নিজের সামনে রাখলো, তারপর বলতে লাগলো, আমি যদি তোমাকে একটা ফোন গিফট করি সেটা কি নিবে? তুমি গিফট করবে? হ্যাঁ আমি গিফট করব। তুমি কি আমার দেওয়া গিফট নিবে? দিলে অবশ্যই নেব। আচ্ছা তাহলে এটা নাও। স্বামী কথাটা বলে একটা ফোন হাতে ধরিয়ে দিল। কর্মচারী যে দামি ফোনগুলো দিয়েছিল এটা তার ভিতরে একটা। আমি ফোনটা হাতে নিয়ে বললাম, এটা কি করব? স্বামী বিল পে করতে করতে বলল, এই ফোনটা আমি তোমাকে গিফট করলাম। তাই বলে দামি ফোন কেন? কম দামি ফোন দিলেও পারতে। এই কথা শুনেই পাশে থেকে এরা বলে উঠল, তোমাকে দিয়েছি, তুমি রেখে দাও, আজ থেকে এই ফোন ব্যবহার করবে। সিম আছে তোমার? হ্যাঁ, আমার ব্যাগের ভিতরে সিম আছে। আমার এবং এরার কথা স্বামী শুনছিল। স্বামী বিল পে করে ব্যস্ত থাকায় এতক্ষণ কথা বলতে পারিনি। এখন বিল পে করা শেষ। বিলের কাগজটা নিজের ব্যাগের ভিতর রাখতে রাখতে বলল, আগের সিম ব্যবহার করতে হবে না, আমার বাসায় অনেক নতুন সিম আছে, বাসায় যাওয়ার পর তোমাকে 2টা দিব। এটা শুনে আমি বললাম, আরে না, আমার সিম লাগবে না, আগের সিম ব্যবহার করব, সেটাতেই হয়ে যাবে। আগের সিম ব্যবহার করা লাগবে না, ওই সিম ব্যবহার করলে সমস্যা হতে পারে। কি সমস্যা হবে? অনেক সমস্যা হতে পারে, সেটা না বললাম। এখন চলো তোমার জন্য শার্ট প্যান্ট কিনে নিয়ে আসি। আমি আর কোনো কথা বললাম না। এরা তো প্রথম থেকে চুপ করে আছে, শুধু মাঝখান থেকে একবার কথা বলেছে। স্বামী ছেলেদের কর্নারে গিয়ে কয়েকটা টি শার্ট ও প্যান্ট কিনে সেগুলোর বিল পে করে জুতার দোকানে গিয়ে 2টা জুতা কিনে শপিং মল থেকে বের হয়ে গাড়িতে বসলো। স্বামী গাড়িতে বসে আমাকে বলল, যাওয়ার সময় ইরার বাসার সামনে দিয়ে যেও। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ জানালাম। তারপর গাড়ি চালাতে শুরু করলাম। কালকে ইরার বাসা চিনে গেছি, তাই আজকে আর কোনো সমস্যা হলো না। ইরার বাসার সামনে সে গাড়ি থামালাম। ইরা গাড়ি থেকে নেমে স্বামীকে বিদায় জানিয়ে আমাকে বলল, কালকে ভার্সিটিতে এসো। কথাটা বলেই বাসার ভেতর ঢুকে গেল। আমিও স্বামীকে নিয়ে বাসায় চলে এলাম। গাড়ি পার্কিং করে দুজনে একসাথে বাসায় প্রবেশ করলাম। শপিং মলের ব্যাগগুলো স্বামীর হাতে ছিল। স্বামী সেগুলো আমার হাতে দিল। ব্যাগগুলো নিয়ে আমি নিজের রুমে গিয়ে খাটের উপরে রেখে ফ্রেশ হতে ঢুকলাম। ফ্রেশ হওয়া শেষ হলে শপিংয়ের ব্যাগগুলোর কাছে গিয়ে মোবাইলের প্যাকেটটা হাতে নিলাম। প্যাকেটের উপর থেকে ফোনটা দেখলাম, রিয়েলমি GT Neo 2, বাজার মূল্য যার 40,000 টাকার কাছাকাছি। ফোনের প্যাকেটটা খাটের উপর রেখে একটা টি শার্ট প্যান্ট খাটের উপর রাখলাম, বাকিগুলো আলমারিতে তুলে রেখে দিলাম। আবার ফোনের কাছে এলাম, পকেট থেকে ফোনটা বের করলাম। তারপর ব্যাগের পকেট থেকে বাটন ফোনটা বের করে পুরনো সিমটা খুলে তুলতে যাব, এমন সময় স্বামী নতুন সিম নিয়ে রুমে প্রবেশ করলো। আমাকে পুরনো সিমটা ফোনে তুলতে দেখিয়ে বলা শুরু করলো, তোমাকে কতবার না করলাম তবুও তুমি আগের সিম ফোনে তুলেছো। আমি বুঝতে পারলাম না আগের সিম ব্যবহার করলে কি সমস্যা হবে। এই সিমটাতে অনেকের সাথে যোগাযোগ করা হতো, এখন আর সেটা হবে না। এই সিম ব্যবহার করলে কি সমস্যা হবে? স্বামী আমার হাত থেকে ফোনটা নিল, তারপর নতুন 2টা সিম নিয়ে ফোনের ভিতরে ঢুকিয়ে দিয়ে ফোন অন করতে বলল, এই সিম ব্যবহার করলে তোমার খালাতো বোন কল দিয়ে এমন এমন কথা বলবে যেগুলো শুনলে তোমার অনেক কষ্ট হবে, যেটা আমরা কেউ চাই না, তাই তোমাকে এই সিম ব্যবহার করতে দিব না।
সত্যি তোমাদের মতো মানুষ এই যুগে পাওয়াই যায় না। এখন তো সবাই যার যার স্বার্থ বোঝে, অন্য চিন্তা কেউই করে না। বাদ দাও এইসব কথা, এখন খাবার খেয়ে অফিসে যাও। আজকে অফিসের প্রথম দিন, লেট হলে সমস্যা হয়ে যাবে। হ্যাঁ তুমি যাও, আমি আসছি। স্বামীর হাতে আমার ফোন ছিল, ফোনটা আমার হাতে দিয়ে স্বামীর রুম থেকে বের হয়ে গেল। আমি রেডি হয়ে লাঞ্চ করলাম। তারপর স্বামীর কাছ থেকে অফিসের ঠিকানা নিয়ে একটা রিক্সা নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। রিক্সা অফিসের সামনে আসার পর আমি রিক্সা থেকে নামলাম। তারপর ভাড়াটা দিয়ে অফিসটা দেখতে লাগলাম। বিশাল বড় একটা অফিস। অফিসটা কিছুক্ষণ দেখে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করার সাথে সাথেই অফিসের একজন পেন এসে বলল, আপনি কে এবং এখানে কি চান? আমাকে শহীদুল ইসলাম আসতে বলেছিলেন। ওনার কেবিনটা কোথায় একটু বলবেন? আপনার নাম সাজ্জাদ? জি হ্যাঁ। তাহলে আসুন আমার সাথে। কথাটা বলে পিয়ন হাঁটা শুরু করলো। পিয়নের পেছন পেছন আমি হেঁটে যাচ্ছি। একটু পর পিয়ন একটা কেবিনে নিয়ে গিয়ে বলল, এটা স্যারের রুম, স্যার ভেতরে আছে, আপনি ভেতরে যান, স্যারকে পেয়ে যাবেন। আমি পিয়নকে কিছু না বলে কেবিনে প্রবেশ করলাম। ভেতরে আঙ্কেল বসেছিল। আমাকে দেখে আমার সাথে কিছুক্ষণ কথা বলল। তারপর পিয়নকে ডেকে আমার ডেস্ক দেখিয়ে দিতে বলল। পিয়ন ডেস্ক দেখিয়ে দেওয়ার পর আমি সেখানে গিয়ে বসে থাকতে লাগলাম। একটু পর অফিসের ম্যানেজার এসে আমাকে কাজ বুঝিয়ে দিল। কাজগুলো অনেক সহজ থাকায় আমি তাড়াতাড়ি বুঝে গেলাম। কাজগুলো বোঝানো শেষ হলে ম্যানেজার চলে গেল। আমি নিজের মতো করে কাজ করতে থাকলাম। সন্ধ্যার দিকে অফিস ছুটি হলো, তাই আমি অফিস থেকে বের হয়ে বাসায় যেতে লাগলাম। শহীদুল আঙ্কেল অনেক আগে বাসায় চলে গেছে। আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি। আর কয়েক মিনিট হাঁটলে বাসা পেয়ে যাব। সামনের দিকে তাকিয়ে আনমনে হাঁটছি। এমন সময় একটা ছেলে এসে আমার সামনে দাঁড়ালো। আমি ছেলেটির মুখের দিকে তাকিয়ে চমকে গেলাম, কারণ ছেলেটার কেউই না। সকালে স্বামীকে যে ছেলে প্রপোজ করেছিল সে। কিন্তু আমার মাথায় একটা বিষয় ঢুকছে না, ছেলেটা আমার কাছে কেন এলো এবং আমার কাছে কি চায়? কি ব্যাপার? তুমি আমার পথ আটকে দাঁড়ালে কেন? ছেলেটি শয়তানি হাসি দিয়ে আমার কাঁধে হাত রেখে বলতে লাগলো, তুই সামিয়ার সাথে কি করিস? কয়েকদিন ধরে খেয়াল করছি তুই সামিয়ার সাথে যাওয়া আসা করছিস। তুই কে? আমি কাঁধ থেকে ছেলেটার হাত নামিয়ে দিয়ে বলতে লাগলাম, প্রথমে তোর সাথে ভালোভাবে কথা বলেছিলাম, কিন্তু তুই নিজে এসে বাজেভাবে কথা বলা শুরু করলি। এখন নিজেকে ঠিক রাখতে পারবো না। তুই কি যেন বলছিলি, সেটা আরেকবার বল। তুই সামিয়ার সাথে কি করিস? কালকে থেকে তোকে সামিয়ার ধারে কাছে দেখলে তোর খবর করে দেব। ছেলেটার কথা শুনে আমি হাসতে হাসতেই বললাম, এরকম হুমকিতে আমি ভয় পাই না। আমার লাইফে তোর মতো অনেকে এরকম হুমকি দিয়েছে, কিন্তু কেউ কিছু করতে পারেনি। ছেলেটি রেগে গিয়ে আমার কলা ধরে বলল, আমাকে দেখে কি মনে হয় আমি তোর সাথে মজা করছি? দেখ, তোকে সেইবারের মতো বলছি, সামিয়ার সাথে তোকে যেন না দেখি। ওর সাথে তোকে দেখলে খুন করতে সমস্যা হবে না। কলার ধরার কারণে আমার মাথায় রক্ত উঠে গেল। ছেলেটির কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ছেলেটির নাক বরাবর একটা ঘুষি মারলাম। ঘুষি মারার কারণে ছেলেটি মাটিতে পড়ে গেল, সাথে নাক দিয়ে রক্ত পড়তে লাগলো। ছেলেটি নাকে হাত দিয়ে চিৎকার করছে। ওর এমন অবস্থা দেখে বললাম, আজকে তোকে হালকার উপর ছেড়ে দিলাম, আর ভালো করে শুনে রাখ, তুই স্বামীকে ডিস্টার্ব করলে তোর অবস্থা খারাপ করে দেব। চুপচাপ থাকি দেখে দুর্বল ভাবিস না। ছেলেটি নাকে হাত দিয়ে রাস্তার উপর বসে চিৎকার করছে। নাক দিয়ে প্রচুর রক্ত বেরোচ্ছে। আমার শরীরে সমস্ত শক্তিতে নাকে আঘাত করার ফলে এমন হয়েছে। আমি ছেলেটিকে আর কোনো কথা না বলে বাসার দিকে হাঁটা শুরু করলাম। বাসার সামনে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। বাসার দরজায় কলিং বেল বাজানোর কিছুক্ষণ পরেই স্বামী দরজা খুলে দিল। স্বামী দরজার বাইরে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি ব্যাপার, এত লেট করে বাসায় এলে? কাজের অনেক চাপ ছিল তো, তাই একটু লেট হয়ে গেছে। ও আচ্ছা, যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। কথাটা বলে শেষেই স্বামীর চোখটা আমার ডান হাতে গেল। হাতে কিছুটা রক্ত লেগে আছে। আমার হাতে রক্ত দেখে স্বামী বলা শুরু করলো, তোমার হাতে রক্ত লাগলো কিভাবে? কোথাও কেটে গেছে নাকি? আমি হাতটা নিজের পকেটে ঢুকিয়ে দিয়ে বললাম, কিছুই হয়নি, তুমি ড্রয়িং রুমে বসে থাকো, আমি ফ্রেশ হয়ে আসছি। স্বামীকে আর কোনো কথা বলতে না দিয়ে আমি চলে গেলাম রুমে। তারপর ওয়াশরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে হাতে লেগে থাকা রক্তের অংশটুকু দেখে আনমনে বলতে লাগলাম, ছেলেটাকে যখন ঘুষি মেরেছিলাম তখন বোধহয় রক্তটা হাতে লেগেছে, না হলে আমার হাতে তো এটা আসার কথা নয়। আর এখন যেহেতু এটা এসেছে, তাড়াতাড়ি ধুয়ে ফেলতে হবে, না হলে আঙ্কেল আন্টি দেখলে অসুবিধা হয়ে যাবে। আমি হাতে লেগে থাকা রক্তের অংশটুকু পানি দিয়ে ধুয়ে নিলাম। তারপর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে চলে গেলাম। ড্রয়িং রুমে সোফায় বসে স্বামী টিভি দেখছিল। আমি গিয়ে সোফায় বসলাম। তখন স্বামী বলা শুরু করলো, তোমার দুইটা হাত আমার সামনে ধরো তো। কেন? স্বামী হালকা রাগ দেখিয়ে বলল, দেখাতে বলেছি, দেখাও। আমি নিজের দুটি হাত স্বামীর সামনে ধরলাম। স্বামী হাতগুলো ভালো করে চেক করলো, কিন্তু হাতে তেমন কোনো কিছু দেখতে পেল না। তোমার হাতের কোথায় কেটে গিয়েছে? আমি তো কোথাও আঘাত খুঁজে পাচ্ছি না। আমি আমার হাতগুলো স্বামীর সামনে থেকে সরিয়ে নিয়ে বললাম,
হাতের কোথাও আঘাত লাগেনি, তুমি শুধু শুধু চেক করছো। আঘাত লাগেনি তাহলে তখন যে তোমার হাতে রক্ত দেখলাম সেটা? রক্তটা কোত্থেকে এসেছে এটা জানা সত্ত্বেও স্বামীকে বললাম, আমি বলতে পারবো না, আসার সময় কোত্থেকে যে লেগে গেছে। ও, তাহলে হাত ভালো করে ধুয়ে এসো। হ্যাঁ, ধুয়েছি। তাহলে তো ভালো। কালকে ভার্সিটি যাবে? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ জানিয়ে স্বামীকে বললাম, তুমি খাবে না? হ্যাঁ যাব, সকালে রেডি থেকো। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ জানালাম। এই কয়েকদিনে স্বামী আমার সঙ্গে ফ্রি হয়ে গেছে। স্বামী তো প্রথম আমাকে দেখতে পারতো না, কিন্তু আস্তে আস্তে ফ্রি হয়ে গেছে। ড্রয়িং রুমে বসে দুজনে টিভি দেখছিলাম। টিভিতে একটা তামিল মুভি চলছিল। দুজনে মনোযোগ দিয়ে মুভির সিনগুলো উপভোগ করছিলাম। এমন সময় আঙ্কেল ড্রয়িং রুমে প্রবেশ করতে করতে বললেন, দুজনে একসঙ্গে টিভি দেখছো নাকি? আঙ্কেলের কথা শুনে আমি এবং সামিয়া নিজেদেরকে কিছুটা সামলে নিলাম। আমি কিছুটা মুচকে হাসি দিয়ে বললাম, হ্যাঁ আঙ্কেল, টিভি দেখছি। আঙ্কেলও মুচকে হাসি দিয়ে বললেন, আচ্ছা দেখ দেখ। কথাগুলো বলে আঙ্কেল আবার চলে গেলেন। তখন আমি এবং সামিয়া আগের মতো টিভি দেখতে শুরু করলাম। টিভি দেখতে দেখতে ডিনারের টাইম হয়ে গেল। তাই সবাই মিলে ডিনার শেষ করে যে যে রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে আমি বাসার সামনে সামিয়ার জন্য অপেক্ষা করছি, কিন্তু সামিয়ার কোনো দেখাই মিলছে না। অন্যদিকে ভার্সিটির ক্লাসেরও সময় হয়ে যাচ্ছে। গাড়িতে বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে যাচ্ছি। গাড়ি থেকে নেমে বাসার ভিতরে ঢুকি সামিয়াকে ডাকতে যাব, এমন সময় বাসার মেন দরজা দিয়ে সামিয়া বের হয়ে গাড়ির কাছে এলো। সামিয়াকে আসতে দেখে আমি বাসার ভিতরে আর প্রবেশ করিনি, গাড়ির কাছে দাঁড়িয়েছিলাম। সামিয়া গাড়ির কাছে এসে আমাকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি গাড়ির বাইরে দাঁড়িয়ে আছো কেন? তোমার আসতে লেট হচ্ছিল দেখে ডেকে নিয়ে আসার জন্য ভেতরে যাচ্ছিলাম, কিন্তু তখন তুমি মেন দরজা দিয়ে বাইরে বের হলে, তাই ভেতরে নাকি এখানে দাঁড়িয়ে আছি। তা তোমার এত লেট হলো কেন? সামিয়া তাড়াহুড়ো করে গাড়ির ভেতর বসে গেল এবং কিছুটা আদুরে গলায় বলল, সেসব কথা পরে বলবো, আগে ভার্সিটি চলো, এমনিতে আজকে লেট করে ফেলেছি। সামিয়ার কথা শুনে আমি আর কিছু বললাম না। গাড়িতে বসে গাড়ি স্টার্ট করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় 10 মিনিট পর ভার্সিটির সামনে এলাম। গাড়িটা ভার্সিটির গেটের সামনে থামাতেই সামিয়া গাড়ি থেকে নেমে ভার্সিটির ভেতর চলে গেল। আমিও গাড়িটা পার্কিং করে ভার্সিটির ভেতর প্রবেশ করলাম, কিন্তু ভার্সিটির ভেতর প্রবেশ করে এমন একটা সিন দেখতে পাবো ভাবতে পারিনি। কারণ আজকেও সেই ছেলেটি একটা ফুল দিয়ে সামিয়াকে প্রপোজ করছে। প্রতিবারের মতো এবারও সামিয়া ছেলেটিকে একটা থাপ্পড় দিয়েছে, কিন্তু ছেলেটা এবারও চুপ করে আর থাকেনি। সামিয়াকে থাপ্পড় মারার জন্য হাত তুলতে যাবে, এমন সময় আমি গিয়ে ছেলেটার হাত ধরে ফেললাম। আমাকে দেখে ছেলেটা চুপ হয়ে গেল, মুখে বলার মতো আর কোনো কথাই পাচ্ছে না, চুপ করে আমার দিকে তাকিয়ে আছে। আমি ছেলেটার গালে কষে একটা থাপ্পড় দিয়ে সামিয়াকে বললাম, সামিয়া তুমি ক্লাসে যাও, আমি ওকে দেখছি। সামিয়া ক্লাসে যেতে চাইলো না, কিন্তু আমার কড়া কণ্ঠের কারণে সামিয়া ক্লাসে চলে গেল। সামিয়া ক্লাসে যাওয়ার পর আমি ছেলেটাকে বললাম, তোর নামটা যেন কি? ছেলেটা কিছুটা রাগী ভাব নিয়ে বলল, মারু। কোন ইয়ারে পড়িস? 3rd ইয়ারে। আমি কিসে পড়ি সেটা জানিস? আমি তো সিনিয়র, বলে কখনো সিনিয়রদের সাথে টক্কর দিতে আসবি না। এমন অবস্থা করে ছাড়বো ভাবতেও পারবি না। শুধু সময়ের অপেক্ষায় আছি, সুযোগ পেলে তোর খেলা শেষ করে দেব। আর তুই যদি সামিয়ার পেছন ছাড়িস তাহলে তোকে আর কিছুই করবো না। আমি কথাগুলো বলেই মারুফের গালে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে ছেড়ে দিলাম। মারুফ কিছুক্ষণ রাগী চেহারা নিয়ে তাকিয়ে থাকলো, তারপর ভার্সিটির বাইরে চলে গেল। ভার্সিটির সকল শিক্ষার্থী আমার দিকে তাকিয়েছিল, আমার সেদিকে কোনো মনোযোগ নাই। আমি ক্লাসে চলে গেলাম। একে একে সকল ক্লাস শেষ করে ক্যাম্পাসে এসে দেখলাম সামিয়া বটগাছের নিচে দাঁড়িয়ে আছে। আমাকে দেখতে পেয়ে কাছে এসে বলল, মারুফ তোমাকে কি বললো? এইসব কথা পরে হবে, আগে বাসায় চলো। না, আগে বলো মারুফ কি বলেছে? কি বলবে আমায়? যেটুকু টাইট দেওয়ার ছিল আমি দিয়ে দিয়েছি। এরপর বেশি কিছু করলে আরো ভয়াবহ অবস্থা করে ছাড়বো। সেসব বিষয় নিয়ে তুমি চিন্তা করো না। সামিয়ার কিছু না বলে গাড়ির দিকে যেতে লাগলো। গাড়ির দরজা খুলে গাড়ির ভেতর বসে পড়লো। আমি গিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাতে লাগলাম। বাসার কাছাকাছি চলে এসেছি। এমন সময় সামিয়া কিছুটা চিন্তিত হয়ে বলল, আচ্ছা, আজকে মারুফকে তো ছেড়ে দিলে, পরে যদি আমাদের কোনো ক্ষতি করতে আসে? সামিয়ার কথা শুনে আমি হাসতে হাসতে বললাম, আরে সেটা করতে পারবে না। তুমি কি জানো যে আসবে না? ও অবশ্যই আমাদের কোনো ক্ষতি করবে। তুমি চিন্তা করো না, এরপর থেকে আমাদের কোনো ক্ষতি করতে আসলে ওর অবস্থা খারাপ করে দেব। যা করার সেটা সাবধানে করতে হবে। হ্যাঁ, আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, মারুফের বাবা কি করে? মারুফের বাবা ছোট মাপের একজন বিজনেসম্যান। ওদের বিজনেস কেমন চলে? তেমন ভালো না, ব্যবসায় লোকসান হতে হতে ওরা এখন অনেক টাকা। সামিয়াকে বলতে না দিয়ে আমি বললাম, তাকে আর বলতে হবে না, আমি বুঝে গেছি। তোমার শুধু একটা কথাই বলবো, সেটা হলো তুমি মারুফের ফাঁদে পা দিও না। মারুফ ভালোবাসার নাম করে তোমাকে বিয়ে করবে, তারপর তোমাদের সবকিছু নিজের নামে করে নেবে।
এসব তুমি জানলে কিভাবে? মারুফের পরিবারের কথা শুনে বুঝতে পারছি ওদের প্ল্যানটা। আমার বিশ্বাস হচ্ছে না। তাহলে এক কাজ করো, মারুফের সাথে রিলেশনে যাও, বাকিটা নিজেই বুঝে যাবে। আমি কথাটা বলে বাসার গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম। এতক্ষণ কথা বলতে বলতে আমরা বাসার সামনেই চলে এসেছি। স্বামী আমার কোনো কথার উত্তর না দিয়ে গাড়ি থেকে নেমেই বাসার ভেতর চলে গেল। গাড়ি পার্কিং করে আমি বাসার ভেতর ঢুকে গেলাম। আমি নিজের রুমে গিয়ে ফ্রেশ হলাম। তারপর লাঞ্চ করে রিক্সা নিয়ে অফিসে চলে এলাম। আমি নিজের ডেস্কে বসে কাজ করছিলাম। এমন সময় পেন এসে বলল, আপনাকে স্যার ডাকছে। স্যার ডাকছে কথাটা শুনে আমি কাজ বন্ধ করে দিলাম। পিয়নের দিকে প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে বললাম, কেন ডেকেছেন? সেই সব বিষয়ে আমি বলতে পারবো না। আপনাকে যেতে বলছে, আপনি গিয়ে শুনে আসুন। পিয়নের কথার কোনো উত্তর দিলাম না। কাজের ফাইলগুলো গুছিয়ে রেখে হাঁটা শুরু করলাম আঙ্কেলের কেবিনের দিকে। আমি কেবিনের দরজাটা হালকা করে খুলে মাথা ঢুকে জিজ্ঞাসা করলাম, স্যার আসতে পারি? আঙ্কেল একটা ফাইল চেক করছিলেন। কারো গলার আওয়াজ পেয়ে দরজার দিকে তাকালেন। দরজার কাছে আমাকে দেখতে পেয়ে বললেন, হ্যাঁ, ভেতরে এসো, তোমার সাথে জরুরি কিছু কথা আছে। ভেতরে প্রবেশ করার অনুমতি পেয়ে আমি ভেতরে প্রবেশ করে টেবিলের সাথে থাকা চেয়ারে বসে পড়লাম। হ্যাঁ বলুন, কি জরুরি কথা? অফিস কেমন লাগছে? কাজে কোনো সমস্যা হচ্ছে কি? তেমন সমস্যা হচ্ছে না। সমস্যা হলে আমাকে বলবে, লজ্জা পাওয়ার কিছু নেই। জি স্যার। আমাকে স্যার বলার দরকার নেই, আঙ্কেল বলেই ডাকবে। সেটা কেমন করে হয়? আপনি এখন আমার বস, আপনাকে স্যার বলেই ডাকবো? বাসাতে আঙ্কেল ডাকবো? ঠিক আছে, তোমার ইচ্ছে। এখন মূল কথায় আসি। আমরা একটা প্রজেক্ট হাতে পেয়েছি, আমি চাই সেটা তুমি হ্যান্ডেল করো। আঙ্কেলের কথা শুনে আমি কি বলবো সেটা ভেবে পাচ্ছি না। নতুন নতুন অফিসে এসেছি, এখন প্রজেক্ট হাতে নিলে অনেক সমস্যা হবে। তাই প্রজেক্ট অন্য কাউকে দেওয়ার জন্যই বলবো। আমি তো এসব কাজে নতুন এসেছি, তাই বলছিলাম প্রজেক্ট অন্য কাউকে দিলে সবচেয়ে ভালো হবে। আমি এটা নিয়ে অনেক ভেবেছি, কিন্তু কাউকে তেমন পাইনি, তাই তোমাকে সিলেক্ট করেছি। আমাকে ক্ষমা করবেন, আমি এই প্রজেক্ট নিতে পারবো না। আপনি অন্য কাউকে প্রজেক্ট দিয়ে দেন, আমাকে দিলে সমস্যা হতে পারে। আঙ্কেল কিছুক্ষণ ধরে কি যেন ভাবলেন, তারপর বললেন, ঠিক আছে, যেহেতু তুমি বলছো, তাহলে প্রজেক্টটা অন্য কাউকে হ্যান্ডেল করার জন্য দিয়ে দিচ্ছি। জি স্যার। ওকে, তুমি এখন আসতে পারো। কথাটা শোনা মাত্রই আমি কেবিন থেকে বের হয়ে নিজের ডেস্কে এসে চেয়ারে বসে দীর্ঘ একটা শ্বাস ছাড়লাম। যাক বাবা, বেঁচে গেলাম, নাহলে অনেক সমস্যা হয়ে যেত। একে তো আমি কাজে নতুন এসেছি, তার উপর যদি একটা প্রজেক্ট এসে পড়ে তাহলে অনেক ঝামেলা হয়ে যেত। এখন ভালো হয়েছে প্রজেক্ট আমার হাতে না এসে। এসব ভাবনা চিন্তা করে কাজ শুরু করে দিলাম। সন্ধ্যায় অফিস ছুটি হলো। আমি নিজে জিনিসপত্র গুছিয়ে নিয়ে রিক্সা নিয়ে বাসায় চলে এলাম। বাসায় কলিং বেল বাজানোর কিছুক্ষণ পরই স্বামী এসে দরজা খুলে দিল। ওর মতো চলেও গেল। আমি বাসার ভেতর প্রবেশ করে নিজের রুমে গেলাম। তারপর ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এলাম। ড্রয়িং রুমের সোফায় সামিয়া বসেছিল। আমি গিয়ে সোফায় বসলাম। সামিয়াকে বললাম, সামিয়া কি খবর, কেমন আছো? ভালো, তুমি? আমি ভালো আছি। টিভিতে কি দেখো? তুমি টিভির দিকে তাকালে দেখতে পারবে। আমি টিভির দিকে তাকালাম। টিভিতে তামিল মুভি চলছে। সামিয়া যখনই টিভি দেখতে বসে শুধু তামিল মুভিগুলোই দেখে। মেয়েটা মুভি দেখতেও পারে। তুমি এত মুভি দেখো কেন বলো তো? ভালো লাগে তাই দেখি। শুধু তামিল মুভি দেখো? হ্যাঁ। আজকে তোমার অফিস কেমন কাটলো? খুব ভালো। কোনো সমস্যা হচ্ছে না তো? কোনো সমস্যা হচ্ছে না। তাহলে তো ভালো, কাজ করতে থাকো। হ্যাঁ, কালকে ভার্সিটি যাবে? হ্যাঁ, তুমি যাবে না? শিওর বলতে পারছি না। ও ওকে। দুজনের একজন আর কোনো কথা বললাম না। টিভিতে মুভি চলছিল, দুজনে সেটা দেখতে লাগলাম। মুভি শেষ হতে হতে রাত 9টা বেজে গেল। তাই আমরা ডিনার করে ঘুমিয়ে গেলাম। সকালে আমার ঘুম ভাঙার পর নাস্তা করে সামিয়াকে সঙ্গে নিয়ে ভার্সিটি গেলাম। আজকে ভার্সিটিতে মারুফের কোনো দেখা পাওয়া যায়নি। হতে পারে ভয় আসেনি, না হয় অন্য কোনো প্ল্যান তৈরি করেছে সামিয়াকে নিজের ফাঁদে ভাসানোর জন্য। ভার্সিটির ক্যাম্পাস দিয়ে হাঁটছিলাম। এমন সময় সামিয়া বলল, ক্লাস শুরু করতে এখনো 10 মিনিটের মতো বাকি আছে। সামিয়া বারবার ক্যাম্পাসে চারদিকে তাকাচ্ছে, বোধহয় কাউকে খুঁজছে। এই জিনিসটাই আমার চোখে পড়ল, তাই বললাম, কি হয়েছে, কাউকে খুঁজছো নাকি? সামিয়া একটু চমকে গেল। খোঁজ করা বন্ধ করে দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, ইরা আপুকে খুঁজছিলাম, কালকে থেকে ওনার সাথে দেখা হচ্ছে না। এরা সবসময় ক্লাসে থাকে, আমাদের মতো ক্যাম্পাসে ঘোরাঘুরি করে না। তাহলে চলো তোমাদের ক্লাসে গিয়ে দেখা করে আসি। একটু পরে ক্লাস শুরু হয়ে যাবে, তাই ক্লাস শেষ করে দেখা করে নিও, সেটাই ভালো হবে। আচ্ছা। এখন ক্লাসে যাও, ক্লাসের সময় হয়ে গেছে। সামিয়া ওকে বলে নিজের ক্লাসে চলে গেল। সামিয়া চলে যাওয়ার পর আমি নিজের ক্লাসে গিয়ে দেখলাম এরা বসে আছে। আমি গিয়ে ওর পাশে বসলাম। এর সাথে ভালো মন্দ কথা জিজ্ঞাসা করছি। এমন সময় ক্লাসে স্যার চলে এলো।
যার জন্য আর অন্য কথা বলতে পারলাম না। স্যার ক্লাস করানো শুরু করে দিলেন। আস্তে আস্তে সব স্যার ম্যাডামরা এসেও ক্লাস নিয়ে চলে গেলেন। ক্লাস শেষে আমি ইরার সঙ্গে বাইরে চলে এলাম। ক্যাম্পাসের ভিতরে সামিয়া দাঁড়িয়েছিল। আমার সাথে ইরাকে দেখে ইরার কাছে এসে কথা বলা শুরু করে দিল। এদের কথা বলার মাঝখানে আমি বললাম, তোমরা গেটের সামনে গিয়ে দাঁড়াও, আমি গাড়ি নিয়ে আসছি। এটা বলে আমি গাড়ির কাছে গেলাম। তারপর গাড়িটা নিয়ে গেটের সামনে গিয়ে সামিয়া এবং ইরাকে গাড়িতে তুললাম। আমি গাড়ি চালাচ্ছি, এরা এবং সামিয়া গল্প করছে। গাড়িটা এরার বাসার সামনে এসে গাড়িটা থামিয়ে ইরাকে বললাম, এরা তোমার বাসায় চলে এসেছে। এরা গাড়ি জানালা দিয়ে বাইরে তাকাতে তাকাতে বলল, এত তাড়াতাড়ি চলে এলাম? হ্যাঁ, চলে এসেছো। এরার কোনো কথা না বলে গাড়ি থেকে নেমে বিদায় দিয়ে বাসার ভেতর চলে গেল। তারপর আমি সামিয়াকে নিয়ে গাড়ি চালাতে লাগলাম। বাসায় প্রায় কাছাকাছি চলে এসেছি। এমন সময় গাড়ির চাকা নিচে কিছু একটা পড়ে চাকা যেন পাঞ্চার হয়ে গেল। চাকা নিচে কী পড়ে সেটা দেখার জন্য আমি গাড়ির দরজা খুলে নামতে যাব, এমন সময় একটা গুলি এসে আমার পায়ে লেগে রক্ত পড়া শুরু করে দেয়। হঠাৎ গুলির আওয়াজ শুনে আশেপাশে থাকা সবাই গাড়ির কাছে ছুটে আসে। সব কিছু চোখের পলকে হয়ে যাওয়ায় আমি খেয়ালই করতে পারিনি কে বা কারা গুলি করেছে। আমি সামিয়ার কাছে গিয়ে সামিয়াকে কোলে নিয়ে গাড়ি থেকে বের করলাম। ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা মানুষের সাহায্যে একটা গাড়ির ব্যবস্থা করে সামিয়াকে কাছের একটা হাসপাতালে নিয়ে এমার্জেন্সিতে ভর্তি করালাম। আমি এমার্জেন্সি কেবিনের বাইরে দাঁড়িয়ে আঙ্কেলকে কল দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর কলটা রিসিভ করলো। তখন আমি বললাম, আঙ্কেল, একটা সমস্যা হয়ে গেছে। আমার এই কান্না জড়িত কণ্ঠ শুনে আঙ্কেল বললেন, কি হয়েছে? তুমি কান্না করছো কেন? ফোনে বলা সম্ভব নয়, আপনি এই হাসপাতালে চলে আসুন, আমি সেখানে আছি। আমি আর কিছু না বলেই কলটা কেটে দিয়ে চেয়ারে বসে পড়লাম। তখন হাসপাতালের একজন ওয়ার্ড বয় দুজন পুলিশকে নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। আমি ওয়ার্ড বয়দের দিকে তাকাতেই ওয়ার্ড বয় পুলিশগুলোকে দেখিয়ে বলল, ওরা দুজন আপনার সাথে কথা বলতে এসেছে। ঘটনা কিভাবে ঘটলো সেটার ব্যাপারে জিজ্ঞেস করবে, আপনি ওনাদের সাথে কথা বলুন। এটা বলে ওয়ার্ড বয় চলে গেল। দুজন পুলিশের ভিতরে একজন পকেট থেকে একটা নোটবুক বের করলো। কিছুটা কড়া কণ্ঠে আমাকে বলল, আপনি একদম শুরু থেকে ঘটনা বলুন, কি হয়েছিল সেখানে। আমি নিজেকে কিছুটা সামলে নিয়ে বলা শুরু করলাম। আমি এবং সামিয়া গাড়ি নিয়ে বাসায় যাচ্ছিলাম। গাড়িটা আমি চালাচ্ছিলাম, সামিয়া পিছনে বসেছিল। বাসায় পৌঁছাতে কিছুটা রাস্তা বাকি ছিল। ভালো মতো বাসায় যাচ্ছিলাম, এমন সময় গাড়ির চাকা পাংচার হয়ে যায়। তো কিসের সাথে পাংচার হয়েছে সেটা দেখার জন্য গাড়ির দরজা খুলেছি, আর সাথে সাথে একটা গুলি এসে সামিয়ার পায়ে লেগে যায়। গুলিটা কে করেছে সেটা দেখেন নাই? সবকিছু তো তাড়াতাড়ি হয়ে গিয়েছিল যে আমি খেয়ালই করতে পারিনি যে কে এই কাজটা করেছে। আর স্বামী ওইরকম অবস্থা দেখে সবকিছু বলে স্বামীকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। স্বামীর জীবন বাঁচানোর দরকার আগে ছিল। ভালোভাবে মনে করুন, আশেপাশে কাউকে দেখছিলেন কি না? আশেপাশে কাউকে দেখতে পারিনি। ঘটনা হওয়ার পর সেখানে অনেক লোকজন জড়ো হয়ে গিয়েছিল, ফলে চারদিকে খেয়াল করা যাচ্ছিল না। ধন্যবাদ। আরো ইনফরমেশন দরকার পড়লে আপনাকে ডাকবো। জি ঠিক আছে। পুলিশগুলো আর কিছু না বলে ওখান থেকে চলে গেল। আমি ইমার্জেন্সি কেবিনের দরজার দিকে তাকালাম। এখনো ওপরে লাল রঙের আলো জ্বলছে, তার মানে স্বামীর চিকিৎসা এখনো চলছে। আমি মনোযোগ সহকারে আলোটার দিকে তাকিয়ে কি যেন ভাবছিলাম। তখন কেউ একজন আমার কাঁধে হাত রাখলো, ফলে আমার ভাবনা ছেদ পড়লো। পাশে তাকিয়ে দেখলাম আঙ্কেল দাঁড়িয়ে আছে। ওনাকে দেখে আমি কিছু বলবো, কিন্তু আঙ্কেল আমাকে বাধা দিয়ে নিজেই বলতে লাগলেন, আমাকে বলতে হবে না, আসার পথে সবকিছু শুনেছি। সামিয়া এখন কোথায়? আমি হাত দিয়ে এমার্জেন্সি কেবিনটা দেখিয়ে দিলাম। আঙ্কেল কেবিনের দরজার দিকে অগ্রসর হলেন। দরজার মাঝখানে কাছের জানালা দিয়ে ভেতরে তাকিয়ে দেখলেন ডক্টররা সামিয়ার চিকিৎসা করছে। গুলিটা সামিয়ার ডান কাঁধে এসে লেগেছে। দুঃখিত পায়ে বলার জন্য, গুলিটা ডান কাঁধে এসে লেগেছে। গুলির অবস্থান দেখলে বোঝাই যায় গুলিটা মাথায় লাগানোর জন্য ঠিক করা হয়েছিল। তবে যে চালিয়েছে সে কাঁচা হাতের হওয়ায় মিস হয়ে কাঁধে লেগেছে। ডক্টররা সামিয়ার চিকিৎসা করছে। আঙ্কেল জানালা দিয়ে যতটুকু দেখা যায় ততটুকুই দেখছে। এ বিষয়ে শুধু আঙ্কেল আর আমি জানি, আন্টি এখনো জানে না। সে দুর্বল মনের মানুষ, এই খবর পেলে নিজেকে ঠিক রাখতে পারবে না। আমার দিকে তাকিয়ে দেখলেন আমি মাথায় হাত দিয়ে বসে আছি। আঙ্কেল আমার এমন অবস্থা দেখে বললেন, কি হয়েছে? তুমি এভাবে বসে আছো কেন? আঙ্কেল আমার চিন্তা হচ্ছে স্বামীর যদি কিছু হয়ে যায় আপনাদের কি হবে। আঙ্কেল কিছু বললেন না। তার একমাত্র মেয়ে হাসপাতালে বেডে শুয়ে আছে, অথচ তার ভিতরে কোনো প্রকার ভয়ই কাজ করছে না, কারণ তিনি জীবন অনেক ভয়াবহ সময়ে মোকাবেলা করে লড়াই করেছেন। তার জন্য ওনার মনের ভেতর ভয় নামক শব্দটা কাজ করে না। 45 মিনিট পর কেবিনের লাইট সবুজ হয়ে উঠল। ডক্টর কেবিন থেকে বের হলেন। ডক্টরকে দেখে আঙ্কেল ওনার কাছে গিয়ে বললেন, ডাক্তার, আমার মেয়ে এখন কেমন আছে? ওনার কথা শুনে ডক্টর উত্তর দিলেন, আপনি রোগীর বাবা? আঙ্কেল মাথা নাড়ালেন।
এটা দেখে ডক্টর বললেন, আপনি চিন্তা করবেন না। আলহামদুলিল্লাহ, রোগী বিপদমুক্ত আছে, তবে সে তার মনের ভেতর অনেক ভয় ঢুকে গেছে। সেটা ঠিক হতে কিছুদিন সময় লাগবে। ও, কতদিন লাগবে? সেটা বলতে পারছি না। রোগীকে ঘুমের ওষুধ দিয়ে রাখা হয়েছে, তাই এখনো বলা যাচ্ছে না রোগী কতটা ভয় পেয়েছে। জ্ঞান ফেরার পর বলতে পারবো। ঠিক আছে। হ্যাঁ, আর আপনি আমার সাথে আসুন, ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো কিনে নিয়ে আসুন। জি, চলুন। আঙ্কেল ডক্টরের সাথে কেবিনে গেলেন। সামিয়া যে ওষুধগুলো দরকার ছিল সেগুলো একটা কাগজে লিখে দিয়ে এসে কাগজটা আমার হাতে ধরিয়ে দিয়ে পকেট থেকে টাকা বের করে বললেন, ওষুধগুলো কিনে নিয়ে এসো। আমি কাগজটা হাতে নিলাম। আঙ্কেল ওষুধ কেনার টাকা বের করে আমার হাতে দিতে যাবে, কিন্তু আমি টাকা না নিয়ে বললাম, আঙ্কেল টাকা দেওয়া লাগবে না, আমার কাছে যে টাকা আছে সেটাতে ওষুধ হয়ে যাবে। আঙ্কেল কোনো কথা না শুনে হাতের ভেতর টাকা গুছিয়ে দিয়ে বললেন, সমস্যা নেই, ওগুলো নিজের কাছে রেখে দাও। ওষুধগুলো আমাকে দিয়ে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে এসো। তোমার শার্টে রক্ত লেগে আছে, ওটা চেঞ্জ করে এসো। আমি আর কিছু না বলে টাকা হাতে নিয়ে ফার্মেসি গিয়ে ওষুধগুলো কিনে নিয়ে হাসপাতালে এসে সামিয়ার কেবিনে থাকা নার্সের কাছে দিলাম। নার্সকে ওষুধগুলো দিয়ে আমি বাসে এসে চুপি চুপি নিচে রুমে গেলাম। রক্ত লাগা শার্টটা আন্টিকে দেখাতে চাই না। রুমে গিয়ে শার্টটা খুলে ওয়াশরুমের ভিতরে ভিজিয়ে রেখে দিলাম যেন রক্তগুলো উঠে যায়। তারপর ফ্রেশ হয়ে বাইরে এসে গাড়ি নিয়ে হাসপাতালে চলে গেলাম। আমি কখন বাসায় গিয়েছি আবার কখন ফিরে এসেছি আন্টি টেরই পাইনি। হাসপাতালে এসে পরে দেখতে পেলাম আঙ্কেল একটা কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে। এটা দেখে আমি ওনার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, আঙ্কেল কি হয়েছে, এইভাবে দাঁড়িয়েছেন কেন? তেমন কিছু না, সামিয়াকে এই কেবিনে শিফট করে দিয়েছে, তাই এখানে দাঁড়িয়ে আছি। ও, সামিয়ার অবস্থা কেমন? আগের চেয়ে ভালো, ঘুমের ইনজেকশন দিয়েছে তাই ঘুমাচ্ছে। আর কোনো সমস্যা নেই তো? সমস্যা বলতে ওর মনের নাকি ভয় ঢুকে গেছে, সেটা কেটে উঠতে সময় লাগবে। ও, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। হঠাৎ করে সামিয়ার কেবিনের ভিতর থেকে চিৎকারের আওয়াজ আসতে লাগলো। আমিও আঙ্কেল ভিতরে প্রবেশ করে দেখলাম সামিয়া অস্বাভাবিক আচরণ করছে, পুরো পাগলের মতো। যে কেউ দেখে মনে করবে কোনো জিন পরি তার শরীরটাকে দখল করে নিয়েছে। দুজন নার্স মিলেও সামিয়াকে ঠিক রাখতে পারছে না। সামিয়া জোরে জোরে চিৎকার করার কারণে ডক্টররাও চলে এসে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিল। তারপর সামিয়া আস্তে আস্তে ঘুমিয়ে গেল। চারদিকে পুরো নিস্তব্ধ হয়ে আছে, কোনো চিৎকার বা কথা বলার আওয়াজ শুনতে পাচ্ছি না, শুধু সবার শ্বাস প্রশ্বাসের আওয়াজ বেশি আসছে। সামিয়ার এমন অবস্থা দেখে আঙ্কেলের কিছুটা চিন্তা হচ্ছে, সাথে আমিও চিন্তা করছি। ডক্টর আর কিছু না বলে কেবিন থেকে বের হয়ে গেলেন। আঙ্কেল সামিয়ার মাথার কাছে গিয়ে মাথায় হাত বলে দিতে লাগলেন। সামিয়া ঘুমিয়ে আছে, কতক্ষণ ঘুমিয়ে থাকবে সেটা শুধু আল্লাহই জানে। কি একটা কারণে সামিয়ার এমন অবস্থা আমি দেখতেই পারছি না। কেবিন থেকে বের হয়ে ওয়েটিং রুমের শেষের চেয়ারে গিয়ে ঘটনাস্থলটাকে মনে করতে লাগলাম। ঘটনাটা বারবার মনে করানোর চেষ্টা করছি। গাড়ির দরজা যখন খুললাম তখন একটা গুলি এসে সামিয়ার গায়ে লাগে। গুলি কাঁধে লেগেছে, তাতে বোঝাই যাচ্ছে সামনে থেকে কেউ গুলি করেছে। কোনো প্রকার গাড়ি ছিল না, পুরো রাস্তা ফাঁকা ছিল। রাস্তার পাশে দুইটা বিল্ডিংও আছে। গুলি লাগার পজিশন অনুযায়ী মনে হচ্ছে ডান দিক থেকে চালানো হয়েছে, মানে ডান সাইডের বিল্ডিং থেকে। না, এখানে বসে থেকে সমাধান করা যাবে না, সেই জায়গাতে আমাকে যেতে হবে। তারপর সবকিছু খুঁজে বের করতে হবে যে কে কাজটা করেছে। আমি মনে মনে কথাগুলো ভাবতে ভাবতে ওয়েটিং রুম থেকে বের হয়ে আঙ্কেলের কাছে গেলাম। আঙ্কেল সামিয়ার কেবিনে বসেছিলেন। ওনার কাছে বলা শুরু করলাম, আঙ্কেল আপনি সামিয়ার দেখাশোনা করুন, আমি ঘটনাস্থল থেকে ঘুরে আসছি, আমি দেখতে যাব গুলি কোত্থেকে করেছে। তুমি বুঝতে পারবে? হ্যাঁ আঙ্কেল, এসব করতে আমার সমস্যা হবে না, আমি ঠিক খুঁজে বের করবো কে কাজটা করেছে। বেস্ট অফ লাক। আমি একটা মুচকি হাসি দিয়ে কেবিন থেকে বের হলাম ঘটনাস্থলে যাওয়ার জন্য। হাসপাতালে গেটের সামনে থেকে গাড়িতে উঠতে যাব, এমন সময় একজনকে দেখে দাঁড়িয়ে গেলাম। যাকে দেখে দাঁড়িয়ে গেলাম সে আর কেউ নয়, তিনি হলেন আন্টি। গাড়ির দরজা খুলে জামাল ভাইয়ের সাথে হাসপাতালের ভেতরে প্রবেশ করছেন। আন্টিকে এখানে দেখে আমি মনে মনে বলতে লাগলাম, আন্টিকে কে খবর দিল? এ বিষয়ে আন্টিকে জানিয়ে ভুল করলো না তো? এমনিতে উনি দুর্বল মনের মানুষ, অনেক কষ্ট দেখতে পারে না। এটা তো তার মেয়ে, না জানি সে কি করবে। এতক্ষণে আন্টি হাসপাতালের ভেতরে প্রবেশ করে ফেলেছেন। আমার মন কয়েকবার বলল ভেতরে গিয়ে সব দেখতে, কিন্তু ভেতরে গেলে আর বের হতে পারবো না। তাই ভেতরে যাওয়ার চিন্তা বাদ দিয়ে গাড়িতে বসে ঘটনাস্থলের দিকে যেতে লাগলাম। জায়গাটা হাসপাতালের কাছাকাছি, তাই যেতে সমস্যা হলো না। ঘটনাস্থলে এসে গাড়িটা পার্কিং করে গাড়ি থেকে নামলাম। পুরো রাস্তা ফাঁকা, পুলিশ জায়গাটা সিল করে দিয়েছে। গুলি চলার কারণে রাস্তা দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে আছে, ফলে আমার অনেক সুবিধা হবে বিষয়টা বুঝতে। সামিয়ার গাড়ি যেখানে ছিল এখনও সেখানে পড়ে আছে। তদন্ত শেষে পুলিশ বাড়িতে পৌঁছে দেবে। আমি গাড়িটার কাছে গিয়ে সামিয়ার বসে থাকা জায়গাটাকে নিজেকে মনে করে
কাহিনী বুঝতে লাগলাম। গাড়ির ডান পাশে একটা বিল্ডিং, বাঁ পাশে রাস্তার পাশে আরেকটা বিল্ডিং, গলিটা ডান পাশে লেগেছে। তার মানে ডান পাশের বিল্ডিং থেকে চলার সম্ভাবনা বেশি। তবে অবাক করার বিষয়ে ডান পাশের বিল্ডিংটায় ভাড়াটিয়া থাকে। কোনো ভাড়াটিয়া তো আর বাসা থেকে গুলি চালাতে দেবে না, আবার সাথে থেকে গুলি চালানোর কোনো প্রশ্নই আসে না। এই ছেলে এখানে কি করো? হঠাৎ করে একজন পুলিশ এসে কথাটা বলে উঠল। এমন কথা শুনে কিছুটা ভয় নিয়ে পেছনে তাকালাম। একজন পুলিশ হাতে সিগারেট নিয়ে দাঁড়িয়ে আছে। সিগারেট মুখে নিয়ে একটা টান দিয়ে বলল, কি হলো বলছো না কেন? এখানে কি করো? মানে কোত্থেকে গুলি চালিয়েছে এটা খুঁজে বের করতে এসেছিলাম। খুঁজে বের করছো? হ্যাঁ, অনেকটা বের করেছি। বাকিটা আমরা খুঁজে নিব, তুমি এখান থেকে চলে যাও, নাহলে সমস্যায় পড়ে যাবে। কি সমস্যা হবে? এত বলতে পারবো না, তোমাকে চলে যেতে বলেছি, তুমি চলে যাও। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, গাড়ি নিয়ে হাসপাতালে ফিরে এলাম। পুলিশটা না থাকলে বের করে ফেলতাম গলিটা কোথা থেকে চলেছে। আমি পুরোপুরিভাবে নিশ্চিত ডান পাশে থাকা বিল্ডিংয়ের কোন একটা ফ্ল্যাট থেকে চালিয়েছে। কোন ফ্ল্যাট সেটা খুব তাড়াতাড়ি বের করব। ভাইয়া, একটু রাস্তা ছেড়ে দাঁড়ান। আমি সামিয়ার কেবিনে যাওয়ার সময় মাঝপথে দাঁড়িয়ে গিয়েছিলাম। সেই সময় কেউ একজন পেছন থেকে কথাটা বলে উঠল। লোকটাকে দেখার জন্য আমি পেছনে ফিরে তাকালাম। লোকটাকে দেখে আমি তো আকাশ থেকে পড়লাম, কারণ লোকটা হলো আকাশ, মীরার সাথে যে ছেলেটাকে ফার্মেসি থেকে বেরোতে দেখেছিলাম। সহজ কথায় বলা যায় মীরার বয়ফ্রেন্ড। কি হলো ভাইয়া, সাইড দিচ্ছেন না কেন? এভাবে রাস্তার ভিতরে দাঁড়িয়ে থাকলে চলাচল করব কিভাবে? আমি আকাশে যাওয়ার জন্য রাস্তা ছেড়ে দিলাম। আকাশ একটা মেয়েকে নিয়ে হাসপাতালের ভেতরে প্রবেশ করলো। আমি আকাশের পিছু নিতে লাগলাম। আমি আজকে দেখতে চাই কি কারণে হাসপাতালে এসেছে আর এই শহরে কি করছে। আমার জানা মতে আকাশের এখন মীরাদের ওখানে থাকার কথা, কিন্তু সে এখানে কেন? যদি ডাক্তার দেখাতেও আসে সেটা ভুল, কারণ এখানকার থেকে মীরাদের ওই শহরের ওখানকার হাসপাতাল আরও বেশি উন্নত। আকাশ মেয়েটাকে নিয়ে গাইনি বিভাগে প্রবেশ করলো। আমি দূর থেকে বিষয়টা খেয়াল করলাম। আমি আকাশকে চিনি, কিন্তু আকাশ আমাকে কখনো দেখেনি, তাই মীরার ভাই সাজ্জাদ দেখতে কেমন সেটাও জানে না। অনেকক্ষণ পর আকাশ মেয়েটিকে গাইনি বিভাগ থেকে বের করে নিচে নিয়ে যেতে লাগলো। আকাশের বের হওয়ার কিছুক্ষণ পর একজন ডাক্তার গাইনি বিভাগ থেকে বের হলেন। আমি গিয়ে ডাক্তারকে আকাশদের দেখিয়ে আকাশের সাথে থাকা মেয়েটির কথা জিজ্ঞাসা করলাম। তখন ডক্টর বললেন, মিস্টার আকাশের সাথে যে মেয়েটা এসেছিলেন উনি হলেন ওনার স্ত্রী। আকাশের স্ত্রী আছে কথাটা শুনে আমি যেন আকাশ থেকে বললাম, স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মেয়েদের সাথে সম্পর্ক করে বেড়ায়? আপনি কি নিশ্চিত মেয়েটা আকাশের স্ত্রী? হ্যাঁ, আমি 100% শিওর উনি ওনার স্ত্রী। আমাকে ওনাদের বিয়েতেও ইনভাইট করেছিল। তারা কবে বিয়ে করেছে? হবে 6-7 মাস। কিন্তু আপনি এইসব কথা জিজ্ঞেস করছেন কেন? এমনি আমি আকাশকে চিনি, মেয়েটাকে চিনতাম না তো, তাই জিজ্ঞাসা করলাম। ওহ আচ্ছা, ভালো থাকবেন, পরে দেখা হলে কথা হবে। আমি ডাক্তারকে বাধা দিলাম না। ডাক্তার তার মতো চলে গেল। আমি সামিয়ার কেবিনের দিকে যেতে লাগলাম আর আকাশের কথা ভাবতে লাগলাম। আকাশ বিয়ে করেছে 6-7 মাস, অথচ মীরার সাথে তাকে কয়েক মাস আগে দেখেছিলাম। তার মানে মীরা জানে না যে আকাশ বিবাহিত। আকাশ খুব চালাক একজন ছেলে, গাছেরও খেয়েছে, তলারও কুড়িয়েছে। জানি না মীরা বিষয়টা জানতে পেরেছে কিনা। যদি জানতেই পারে তাহলে বুঝবে সে কি ভুল করেছে। ভাবতে আমার ঠোঁটের কোণে মুচকে হাসি ফুটে উঠল। মুখে হাসি নিয়ে সামিয়ার কেবিনে প্রবেশ করলাম। কেবিনে আন্টি আর সামি আছে। আঙ্কেলকে দেখতে না পেয়ে আন্টিকে আমি বললাম, আঙ্কেল কোথায় আন্টি? তোমার আঙ্কেল খাবার আনতে গিয়েছে। ও, সামিয়ার অবস্থা কেমন? ঘুমিয়ে থাকার জন্য কিছু বলতে পারছি না। আপনি আসার পরে কি ঘুম থেকে উঠেছিল? না, আমি এসে দেখি ঘুমিয়ে আছে। ও, তাহলে আমি থাকতে একবার ঘুম থেকে উঠেছিল, তখনই শেষ উঠেছিল। আমি চলে যাওয়ার পর আর উঠিনি মনে হয়। মনে মনে কি বলছো? কিছু না আন্টি, এমনি একা একা বলছিলাম। ও, আমি আর কিছু বললাম না। সামিয়ার দিকে একবার তাকিয়ে কেবিনের বাইরে এসে ওয়েটিং রুমে ফ্যানের নিচে বসে পড়লাম। ফ্যানের নিচে বসে বসে ভাবছি কি করব। হাসপাতালে থাকতে প্রচুর বিরক্ত লাগছে। কখনো কারোর জন্য হাসপাতালে থাকিনি তাই এমন লাগছে। হঠাৎ করে আমার পকেটে থাকা ফোনটা বাজতে লাগলো। ফোনটা বের করে দেখলাম অচেনা একটা নাম্বার, তাই রিসিভ করলাম না। প্রথমবার বাজতে বাজতে কেটে গেল, দ্বিতীয়বার একই কাজ হলো, তৃতীয়বার কলটা রিসিভ করে সালাম দিলাম। তারপর বললাম, আসসালামু আলাইকুম, আপনি কে? ফোনের ওপাশ থেকে একটা মেলি কণ্ঠে বেশি আসলো, বলল, আমি ইরা। ইরা নামটা শুনে আমি বুঝতে পারলাম ইরার নাম্বার, কিন্তু সে আমার নাম্বার কোথায় পেল? এটা তো আমার অজানা। হ্যাঁ, কল দিয়েছে কিসের জন্য? খবর পেলাম কারা নাকি সামিয়াকে গুলি করেছে।
হ্যাঁ, তোমাকে বাসায় নামিয়ে দেওয়ার পর আমরা যখন বাসায় যাচ্ছিলাম তখন কেউ সামিয়াকে গুলি করেছে। ও, ধরতে পেরেছো কি কাজটা কে করেছে? তদন্ত চলছে, খুব শীঘ্রই জানতে পারবো কাজটা কে করেছে। আচ্ছা, সামিয়ার অবস্থা কেমন আর কোন হাসপাতালে আছে? সামিয়ার অবস্থা, ও এখন ঘুমিয়ে আছে, ঘুম ভাঙলে বলতে পারবো। আর আমরা তোমার বাসার কাছের হাসপাতালে আছি। আচ্ছা, আমি বিকালে এসে দেখা করব। আচ্ছা। এর আর কিছু না বলে কলটা কেটে দিল। কল কেটে দেওয়ার পর ফোনটা পকেটে রেখে আবারও সামিয়ার কেবিনে যেতে লাগলাম। একটু পরপর সামিয়ার কেবিনে যেতে হচ্ছে, কারণ সামিয়ার যে অবস্থা তাতে সবসময়ের কাছে থাকা উচিত, কিন্তু আমি থাকতে পারছি না। সামিয়ার কেবিনে প্রবেশ করে দেখি সামিয়ার জ্ঞান ফিরেছে। এখন স্বাভাবিকভাবেই আন্টির সাথে কথা বলছে। আঙ্কেল এখনও খাবার নিয়ে আসেনি, কেউ জানে না লোকটা খাবার আনার জন্য কোথায় গিয়েছে। আমি গিয়ে সামিয়ার পাশে দাঁড়ালাম। আমাকে দেখে সামি একটা মুচকে হাসি দিল, তারপর বলল, কেমন আছো? আমার কথা বাদ দাও, তোমার কেমন লাগছে এটা বলো। এখন ভালো লাগছে। হ্যাঁ, আঙ্কেল খাবার আনতে গিয়েছে, সেটা খেয়ে ওষুধ খাও, আরো ভালো লাগবে। আপু কখন গিয়েছে? কিছুক্ষণ আগে। চিন্তা করো না, একটু পর চলে আসবে। তুমি ততক্ষণে ঘুমিয়ে থাকো। আমার ঘুম আসছে না। না আসলে চোখ বন্ধ করে থাকো, এমনিতেই ঘুম চলে আসবে। আচ্ছা। সামিয়া চোখ বন্ধ করে শুয়ে থাকলো। কিছুক্ষণ পর আঙ্কেল খাবার নিয়ে এলেন, তাই সামিয়াকে ডেকে খাবার খাইয়ে দিয়ে ওষুধগুলো খাইয়ে দেওয়া হলো। ওষুধ খাওয়ানোর কিছুক্ষণ পর ডক্টর এসে সামিয়ার চেক আপ করে গেল আর বলে গেল কয়েকদিন, মানে 4-5 দিন হাসপাতালে থাকতে হবে। ব্যান্ডেজ খুলে দেওয়ার পর বাসায় নিয়ে যেতে পারবে। ডক্টরের কথায় আঙ্কেল থাকার জন্য রাজি হয়ে গেলেন। সামিয়া ঘুমিয়ে আছে, আমি বেডের পাশে বসে মোবাইল টিপছি। আন্টি এবং আঙ্কেল বাসায় চলে গেছে, সন্ধ্যার দিকে ফিরে আসবে। আন্টি সামিয়াকে রেখে যেতেই চাইছিলেন না, আমি জোর করে পাঠিয়ে দিয়েছি। কেবিনে এখন সামিয়া আর আমি। মোবাইলে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 5টা বাজে, আর একটু পর সন্ধ্যা হয়ে যাবে। হঠাৎ করে কেবিনের দরজা খোলার আওয়াজ হলো। দরজার দিকে তাকিয়ে দেখলাম ইরা কেবিনে প্রবেশ করছে। সামিয়া ঘুমিয়ে থাকার কারণে শব্দ করতে না করলাম। এরা আর কোনো শব্দ না করেই আমার কাছে এসে আস্তে আস্তে বলল, সামিয়া কেমন আছে? এখন অনেকটা সুস্থ, 4-5 দিন হাসপাতালে থাকতে হবে। ও, আঙ্কেল আন্টি আসেনি? এসেছিল, তাদের বাসায় পাঠিয়ে দিয়েছি, একটু পর আবার চলে আসবে। ও, তুই একা বসে কি করছিস? ইউটিউব দেখছিলাম। ও, মোবাইল বাদ দিয়ে আমার সাথে গল্প কর, সময় কেটে যাবে। এই চিন্তার মাঝে কোনো গল্প মাথায় আসছে না। তোর মাথায় না এলো, আমার মাথায় তো আসছে। আসলে আসুক, আমার গল্প করার কোনো মুড নেই। এত সমস্যার মাঝে আমি গল্প করব, তাই না? ঠিক আছে, তোর ইচ্ছে। সামিয়াকে একটু ডেকে দে, কথা বলি। একটু পর কথা বলিস, এখন ঘুমাতে দে। কিছু খেয়েছিস? বেশি কিছু খাইনি, হালকা খাবার খেয়েছি। তাহলে থাক, আমি খাবার নিয়ে আসছি। তোকে যেতে হবে না, আমি পরে খাবার খেয়ে নেব। তুই আগে বলে আমি বাসা থেকেই নিয়ে আসতাম। তুই বলছিস, এটাই অনেক। এটা একটা মুচকি হাসি দিল। হাসিতে একটু জোরে হওয়ার কারণে সামিয়ার ঘুম ভেঙে গেল। চোখ খুলে যেমন ইরাকে দেখতে পেয়ে সামিয়া বলল, আরে আপু, তুমি কখন এসেছো? এই তো একটু আগে। তোমার অবস্থা এখন কেমন? এই তো ভালো লাগছে। ব্যথা করছে কি? সকালে করেছিল, কিন্তু এখন আর কোনো ব্যথা নেই। আস্তে আস্তে পুরো ক্ষত ঠিক হয়ে যাবে, তখন আর কোনো সমস্যা হবে না। আমার না বারবার সেই মুহূর্তের কথা মনে পড়ছে। এই কথাটা শুনে আমি বললাম, এইসব নিয়ে বাবা বন্ধ করে দাও। তোমার মনের ভেতর ভয় কাজ করছে, তাই এমন লাগছে। এখন হাজার চাইলেও তোমার কোনো ক্ষতি করতে পারবে না কেউ। তুমি নিশ্চিত হয়ে বলছো? হ্যাঁ, আমি নিশ্চিত হয়ে বলছি, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কথাটা বলার সাথে সাথেই তো বন্ধুরা, এরপরে কি এমন ঘটনা ঘটেছে এটা জানতে হলে এর পরের জন্য অপেক্ষা করতে হবে।